আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? তো আজকে আমি তোমাদেরকে লুকিং ফর এগ্রি সিরিজের কোন চ্যাপ্টার পড়াবো? তাপগতিবিদ্যা, তাই না? কি পড়াবো আজকে আমি? তাপগতিবিদ্যা পড়াবো। ওকে। সো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তাপগতিবিদ্যা। বাট এইটাতে অনেক বেশি কনসেপ্ট আছে আমি যতটুকু জানি। বাট আমি আসলে কিছু পারি না এখানে, কারণ আমি আসলে ফিজিক্স পড়াই না। যাই হোক, আজকে তোমাদের তাপগতিবিদ্যা একদম দুর্দান্ত লেভেলের একটা সিরিজ হতে যাচ্ছে, এবং এখানে বিগত বছরগুলোতে এগ্রি, বাকৃবি, তারপর শেরে বাংলা, সিলেট কৃষি, সিবাসও সব ধরনের কোয়েশ্চেন এখানে অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ সলভ করানো হবে ইনশাল্লাহ। এটা প্রপার একটা আউটপুট পাবা। হাউএভার, তো সিরিজটা আমি সলভ করাচ্ছি না, সলভ করবে হচ্ছে সাইফ। আমি জাস্ট এন্ট্রিটা দিলাম আর কি। ওকে সাইফ, সলভ করো, একদম উড়াধুরা সলভ করো, চলো। হ্যালো এভরিওয়ান। তো বায়াজিৎ ভাই তোমাদেরকে অলরেডি বলেই দিয়ে গেছে যে আজকে আমরা কি পড়াবো, সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা। ঠিক আছে, তো এইখানে আমি দেখো তাপগতিবিদ্যায় যদি আমি তোমাদেরকে আজকে যদি পড়াই, সেখানে আমি কি 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 রাখবো, সেখানে রাখতেছি কৃষিগুচ্ছ, তারপরে বাকৃবি, শেকৃবি, তারপরে শিকৃবি, সিবাসু ও বিপ্রবি, এর সকল প্রশ্নের অ্যানালাইসিস সিরিজ, যেটা করার মাধ্যমে তুমি আর কি পরীক্ষার হলে অ্যাটলিস্ট একটা ভালো লেভেলের কোপ দিয়ে আসতে পারবে। তো এইখানে কি হচ্ছে যে এইখানে সব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো রাখা হয়েছে, যার দরুন তুমি আর কি একদিকে রিভিশনও হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমার কি এটা আর কি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা বেশি কথা বড় না করে আমরা শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল আমাদের একটা, তোমরা সবাই অবগত আছো যে আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স আছে, সেটা কি রিস্টার্ট 3.0। সেইখানে আমরা বেসিক থেকে কম্প্যাক্ট আকারে তোমাদের আর কি পড়াবো লাইভ ক্লাসের মাধ্যমে। তো তোমরা যারা যারা সেখানে যুক্ত হও নাই, কমেন্ট বক্সে এর লিংক দেওয়া থাকবে, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো চলো দেখো, এইখানে ফার্স্টে আগে আমরা কি দেখবো, ক্লাস্টার এগ্রি 2019 টু 2024 যা যা কোশ্চেন আছে সব আগে আমরা দেখবো। ঠিক আছে, দেখে তারপরে ধীরে ধীরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন গুলোতে ফোকাস দিব। তাহলে চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্ট্রিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ? কি বলছে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, ঠিক আছে, সেন্ট্রিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। ওকে, তো এইখানে তাহলে আমরা কি জানি, আমরা এটা সম্পর্কে একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? খুবই ছোট ফর্মুলা, সেটা হচ্ছে C/5 ইজিক্যাল টু F-32/9 ইজিক্যাল টু K-273 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তো এইখানে দেখো কি কি দেওয়া আছে, একটা ফারেনহাইট স্কেল আর একটা সেন্ট্রিগ্রেড স্কেল। তার মানে আমার কেলভিন স্কেলে যাওয়া লাগতেছে না। তাহলে আমার এখানে কি কি, এই দুইটা নিয়ে আমাদের কার্যক্রম। তাহলে চলো এই দুইটা এখন আমরা কিভাবে সলভ করব। এখানে দেখো একটা কিন্তু সুন্দর শর্ত দিয়ে দিছে। কি শর্ত? সেন্ট্রিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। সেন্ট্রিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ কোনটা? ফারেনহাইট স্কেল। তাহলে এইখানে আমি কি লিখতে পারি? F ইকুয়াল টু 3C। ঠিক আছে, কিন্তু এখানে কোন স্কেল চাইছে বলো তো ভাইয়া? এখানে ফারেনহাইট স্কেল চাইছে। তার মানে আমার চেঞ্জ করতে হবে কোনটা, সিটাকে আমার চেঞ্জ করে ফারেনহাইট লিখতে হবে। এই যে আমার শর্ত পূরণ হয়ে গেছে, এখন জাস্ট ফর্মুলাতে বসায় দিব। তো ফর্মুলাটা কি ছিল? এখান থেকে যদি আমি নিয়ে আসি C/5 ইজিক্যাল টু F-32/9। এখন দেখো সিটাকে শুধু আমি চেঞ্জ করে দিব। তাহলে সি এর জায়গায় কি লিখবো? F/3 নিচে 5। তাহলে F-32/9, তাহলে কি হয় দেখো তো, নিচে 15, এই পাশে F-32/9। 9 এখানে যদি গুণ করি তাইলে কি হবে? 9F ইকুয়াল টু 15F মাইনাস। দেখো ভাইয়া, আমাদের গুণের ক্ষেত্রে এই যে এই হ্যান্ড ক্যালকুলেশনটা অনেক প্রবলেম হয়ে যায়। তো এই হ্যান্ড ক্যালকুলেশন আমি গুণের ক্ষেত্রে কিভাবে ইজিলি করতে পারি, এই কোশ্চেনে আমি দেখাই দিই। দেখো আমরা সচরাচর গুণ করি কিভাবে, 32 ডিভাইডেড বাই 15, এভাবে 5 দিয়ে একবার গুণ করি পুরোটাকে, তারপরে আবার 1 দিয়ে গুণ করি। এতে অনেকেই আর কি ইজিলি করতে পারে, আবার অনেকের কাছে টাইম কনজিউমিং একটা বিষয় হয়ে যায়। তো আমি সাজেস্ট করব তোমাদের গুণ এইভাবে করো। ফার্স্টে 32 আছে না, এটাকে 2 ভাগে ভাগ করো।
30 প্লাস 2 ইন্টু 15। এখন জাস্ট কিছু না, 15 দিয়ে এটাকে একবার গুণ, 15 দিয়ে এটাকে একবার গুণ করে যোগ, ঠিক আছে? তাহলে দেখো কত ইজিলি হয়ে যায়। এখানে জিরোটা মনে মনে রাখলাম, 3 দিয়ে 15কে গুণ করলাম, তাহলে 3 15 কত হয় 45, আর এই যে এই শূন্যটা বসায় দিলাম, ঠিক আছে? আর এই 2 দিয়ে 15কে গুণ করলে কত হয় 30, তাহলে 480। দেখছো এইভাবে গুণ করলে কত ইজিলি হয়ে যায়। তাহলে এখানে কত হবে 480। ওকে, তাহলে দেখো এখন আমি কি এখানে আবার এই পাশে ওই পাশে চেঞ্জ করব, চেঞ্জ করে এইভাবে লিখে লিখে করব? আমার তো এত টাইম নাই ভাই পরীক্ষার হলে। তাহলে কি করব, এই যে আমি দেখতে পাচ্ছি 15কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, সেটা মাইনাস হবে। তাহলে 15 মাইনাস 9 কত হয়? 15 মাইনাস 9 কত হয় বলো তো? 15 মাইনাস 9 6, তাই তো? তাহলে এইখানে কি হয়ে যাবে -6। দেখো এই 15কে এই পাশে নিয়ে আসছি, এর সাথে বিয়োগ করছি, মানে -6 হইছে, আর এই পাশে -480 অলরেডি আছে। তাহলে উভয় পাশ থেকে মাইনাস কাটা যাবে, তাহলে কি হবে 6f = 480। তাহলে f = কত হয় 480/6। তাহলে 6 দিয়ে 48কে কয়বার যায় 8 বার, আর এইখানে 0 মানে 80 ডিগ্রি ফারেনহাইট। অ্যান্সার দেখো চলে আসছে, ঠিক আছে? তো এই ম্যাথে তোমরা কি কি শিখলে? একে তো এই যে গুণের একটা হ্যান্ড ক্যালকুলেশন শিখে গেছো, আর এই যে এই ম্যাথ সলিউশন, ঠিক আছে? এটা দেখো 24-25 কোশ্চেন ছিল। ওকে, চলো তাইলে এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে দেখো কি বলছে, একটা ত্রুটিপূর্ণভাবে দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপ, এখানে কি স্বাভাবিক চাপ গলিত বরফে কত 5 ডিগ্রি সেলসিয়াস, ফুটন্ত পানিতে 95 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, ঠিক আছে? এখানে সেলসিয়াসটা নাই, আচ্ছা পাঠ দেয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দিবে, ঠিক আছে? তো এইটার ফর্মুলা, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ফর্মুলা আর যে কোনো থার্মোমিটারের ফর্মুলা সব কি কনস্ট্যান্ট। কি বিষয়টা কি বললাম, যে জাস্ট এই ফর্মুলাটাই তোমার আবার রিপিট খাবে, সি বাই এখানে জাস্ট 100 দিবা, ঠিক আছে? আর এখানে f - 32/180 = k - 273 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, ঠিক আছে? এইখানে কি হবে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার ধরলাম আমি টি, টি মাইনাস টি আইস, মানে এটা হচ্ছে বরফ বিন্দু, তারপরে আরেকটা টি স্টিম মাইনাস টি আইস, জাস্ট এই ফর্মুলাটা, ঠিক আছে? এই ফর্মুলাটা দিয়ে তুমি কি করতে পারবে, যত ধরনের ত্রুটিপূর্ণ বা এক্সট্রা থার্মোমিটার বলো না কেন, সব এই ফর্মুলা দিয়ে তুমি সলভ করতে পারবে। ওকে, তাহলে দেখো এইখানে গলিত বরফে 5 ডিগ্রি, ফুটন্ত পানিতে 95 ডিগ্রি পাঠ দেয়, বাট এইখানে কি বলছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দিবে। তাহলে এখানে একটা শর্ত বলে দিছে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার আর সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের পাঠ সমান হবে। তাহলে এটা আমি এখন করি, যে এখানে শর্ত কি, টি = সি। আমার তাহলে কোনটা নিয়ে কাজ করতে হবে, সি আর টি, এই দুইটা নিয়ে। তাহলে এখন দেখো আমি কি লিখতে পারি, টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস, আর এখানে সি বাই কি, সি বাই 100। তাহলে এইখানে টি এর মানগুলো আমি বসাই দেই, টি অথবা সি যে কোনো আমি একটা রাখবো। কোনটা রাখবো, যেহেতু আমার সি এর মানটাই বের করতে হবে, তাহলে আমি সি রেখে দেই। তাহলে এখানে সি মাইনাস আইস বিন্দু কত, গলিত বরফে 5 ডিগ্রি, তাহলে 5, সি মাইনাস 5। এখানে সি স্টিমে কত আছে দেখো তো 95, তাহলে 95 মাইনাস 5, এখানে সি বাই 100। এখন দেখো কি হয়, সি মাইনাস 5 ডিভাইডেড বাই নিচে কত 90, এখানে সি বাই 100। তাহলে 0 0 আমি উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি। তাহলে এখন দেখো 10 দিয়ে যদি আমি
এইটাকে গুণ দেই আর 9 দিয়ে যদি এটাকে গুণ দেই, মানে এখানে আমি কি করব, আড়াআড়ি গুণ করব। তাহলে 10 দিয়ে এটাকে গুণ করলে 10c মাইনাস 15, আর 9 এটা কি হয়ে যাবে, c। ওকে, এখন 9c এই পাশে এসে কি হবে, বিয়োগ হবে, আর 50টা কি হবে, ওই পাশে চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, c ইজ ইকুয়াল টু 50। এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হইতে পারছো। তো চলো এখন আমরা কোথায় যাব, 3 নম্বরে যাব। ঠিক আছে, 3 নম্বরে কি আছে দেখো, একটি সিস্টেমে গ্যাসের চাপ কত, গ্যাসের চাপ দেওয়া আছে 1 ইন্টু 10⁵ প্যাসকেল। স্থির রেখে, কি স্থির রাখছে, 600 কিলোজুল তাপ শক্তি সরবরাহ করা হলো। এই প্যাসকেল মানে চাপকে স্থির রেখে 600 কিলোজুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। এই প্রক্রিয়ায় সিস্টেমটির আয়তন 1.5 মিটার কিউব থেকে খুব ধীরে ধীরে প্রসারিত হয়ে 2 মিটার কিউব হলো। সিস্টেমটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত? তাহলে এইখানে যদি আমি দেখি এটা কোথায় আসছে, দেখো এটা 22-23-এর কোশ্চেন। 22-23-এ বলা হয়েছে যে 22-23-এ আর কি তুলনামূলক কঠিন কোশ্চেন করা হয়েছিল, এই জন্য এটার কাটমার্ক আর কি কম ছিল। তো দেখো এইখানে কি কি আছে, একে তো এইখানে এটা হচ্ছে পি, তাই তো, আর 600 কিলোজুল তাপ শক্তি এটা কি, এটা হচ্ছে ডেল কিউ। তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, সিস্টেমটি 1.5 মিটার কিউব থেকে 2 মিটার কিউবে প্রসারিত হয়েছে, মানে 1.5 থেকে 2 তে প্রসারিত হয়েছে। তাহলে এটা কি, এই যে একটা পরিবর্তন ইনিশিয়াল থেকে পরবর্তীতে ফাইনালে যে গেছে, এটার পরিবর্তন কি, তাহলে এটা আমি বলতে পারি, তাহলে এটা হচ্ছে ডি ভি। আর এখানে কিসের মান চাইছে, অন্তস্থ শক্তির চাইছে, মানে ডেল ইউ এর চাইছে। তো ভাই এটা আমরা কোন সূত্রের সাথে রিলেট করতে পারি, সলিউশন চলো দেখি কোন সূত্র। আমরা কি জানি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, যে এখানে ডেল ডাব্লু কে আমরা কি লিখতে পারি, ডেল ইউ প্লাস পি ডেল ভি। এখন দেখো এখানে সবকিছু আমরা জানি, তাইলে আমাদের আর কি এক্সট্রা করে আবার করা লাগবে, ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস পি ডেল ভি। ঠিক আছে, ক্যালকুলেশন। এখন আমরা কি ক্যালকুলেশনে যাব। তাহলে কত শক্তি, মানে কত জুল তাপ শক্তি ছিল, 600 কিলো জুল। এটা কিন্তু দেখো খেয়াল রাখো, আমরা অনেক সময় ক্যালকুলেশনে এইখানে মিস্টেক করি যে কিলো জুলটা আমরা আর কি খেয়াল করি না, এখানে পরিবর্তনেও চাইছে কি কিলো জুল চাইছে। ঠিক আছে, তো দেখো 600 কিলো জুল, মানে এটা আমি 600তেই রাখি। তারপরে পি, পি পি এর মান কত দেওয়া আছে, 1.1 ইন্টু 10⁵ প্যাসকেল। আর ডেল ভি পরিবর্তন কত হয়েছে এখানে, 1.5 থেকে যদি 2 পরিবর্তন হয় তাহলে কত হয়, 0.5 অর হাফ, 0.5। তো এটা আমি এখন ক্যালকুলেশন করব কিভাবে ভাইয়া, 600 মাইনাস, এখন দেখো এই যে এই 1টা আছে না, এই 1টা আমি নাই করে দিই, 1 দিয়ে গুণ করাও যা না করাও তা। তাহলে এখানে কি হবে, 10 ইন্টু 10⁴ ইন্টু হাফ। এখন এই 2 দিয়ে আমি 5 10 কে কাটি 5, এখানে কি করছি, এই যে 10⁵ ছিল না, এইখান থেকে আমি একটা 10 কে বের করে নিয়ে আসছি, তাহলে এখানে 5 লেখা যায়। 5 ইন্টু 10⁴ 600 মাইনাস, দেখো এখানে 10⁴ এটা কিন্তু জাস্ট জুলে আছে, তাহলে এটাকে যদি আমি কিলো জুলে নিয়ে আসি তাহলে এখানে কি 50 হয়ে যাবে না, এখানে তাহলে কি হয়ে যাবে 50। ঠিক আছে, এখানে তাহলে 50 কি হয়ে যাবে কিলো জুল। কি করছি ভাইয়া দেখো তো, এখানে 2 দিয়ে কাটছি 5 হইছে, 10⁴ আছে, মানে এই পার্টটুকু কি জুলে আছে, এটাকে আমি যদি কিলো জুলে কনভার্ট করি মানে 10⁻³ দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 10⁻³ দিয়ে যদি একে ভাগ করি তাহলে 10⁻⁴ থেকে 10⁻³ চলে যাবে, তাহলে কি থাকবে শুধু এখানে 10। 10 দিয়ে যদি আমি 5 কে গুণ করি তাহলে কি হবে 50 হবে, তাহলে 600 থেকে যদি আমি 50 বাদ দিই তাহলে কত থাকে 550, 550। ওকে ডান, চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই।
দেখো এটা কত নাম্বার কোশ্চেন? 4 নাম্বার কোশ্চেন। কি বলছে যে 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রিতে নামানো হয়েছে। কত থেকে? 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35-এ নামানো হয়েছে। এখন এইখানে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত? কোন স্কেল? ফারেনহাইট স্কেল। এটা কোথায় আসছে দেখো তো, 21-22 এগ্রি ক্লাস্টার 21-22-এর কোশ্চেন। তো এখন যদি আমি সলিউশনে যাই, এখানে একটা ফর্মুলা তোমরা জাস্ট মনে রাখবা, সেটা দিয়ে আর কি এই ধরনের যতগুলো আসবে সব সলভ করতে পারবে। সেটা কি? সি ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9 ইজ ইকুয়াল টু ডেল কে ডিভাইডেড বাই 5। ঠিক আছে, জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখো। ঠিক আছে, তাইলে আশা করি এই যত ধরনের এই পরিবর্তন রিলেটেড ম্যাথ আছে থার্মোমিটারের সব পারবা। পরিবর্তন বলতে কি? এই যে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নামানো হয়েছে, অথবা 60 ডিগ্রি ফারেনহাইট থেকে 30 ডিগ্রি ফারেনহাইটে নামানো হয়েছে, তাইলে সেটা সেলসিয়াস স্কেলে কত আর কেলভিন স্কেলে কত। তাহলে এইখানে আমার কি কি আছে? একটা হচ্ছে ফারেনহাইট স্কেল আর একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, তাই তো? যদিও এখানে সেলসিয়াস স্কেল আর কি উঠে নাই, বাট এটা সেলসিয়াস স্কেলে আছে। তাহলে আমার কোন দুইটা নিয়ে কাজ করতে হবে? এইটা আর এইটা। তাহলে চলো, ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9। তাহলে ডেল সি এর পরিবর্তন কতখানি হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস থেকে তাকে আমি 35-এ নামাইছি। তাহলে এইখানে জাস্ট পরিবর্তন কত হয়েছে? পরিবর্তন হয়েছে 100 মাইনাস 35। এখানে কিন্তু কোনো নেগেটিভ ভাবে আসবে না, ঠিক আছে? এখানে জাস্ট আমার পরিবর্তন, বড়টা থেকে ছোটটা, মাইনাস ডেল এফ বাই 9। তাহলে এখানে পরিবর্তন কিভাবে হয়? আমি যদি এটাকে কাটি, 5 তারপরে থাকলো 1 6 65, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, ইন্টু 9 ডেল এফ। তাহলে এখন যদি এটাকে আমি কাটি, কত হয়? 1 3 13, 13 আর 9 গুণ করলে কত হয়? 3 9 27, থাকলো কত? 1 9 9 সরি 3 9 27, 7 থাকলো কত? 2 9 2 11, 117 আছে? হ্যাঁ আছে। তাহলে এটা কত অ্যান্সার? 117। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে চলো নেক্সট দেখো। এখন নেক্সটে কি আছে? নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা, এটাও কিন্তু ওয়াই না, ঠিক আছে? এখানে কিন্তু টাইপিং মিস্টেক গেছে, এটা ওয়াই না, এটা গামা। গামা এর মান কত? নিয়ন কি ভাই? নিয়ন হচ্ছে কি এক পারমাণবিক গ্যাস না, বা এক পারমাণবিক আর কি সংখ্যার গ্যাস। এটা কি? এক পরমাণু গ্যাস, ঠিক আছে? এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত হয়? এটা আমরা সবাই জানি 1.67। তো এটা চলো এখন আমি দেখি, এখানে আমি যদি কিছু বলি সেই ক্ষেত্রে এক পরমাণুক গ্যাস, এক পরমাণুক গ্যাস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কত? 1.67, যেটা এইটাই। তারপরে আবার কি আছে? দ্বিপরমাণুক গ্যাস, দ্বিপরমাণুক গ্যাস, ঠিক আছে? এটা কত? 1.40, 1.40। আরেকটা কি? ত্রিপরমাণুক, 1.33। ওকে, এখন কি এক পরমাণু গ্যাসের মধ্যে কি কি আছে? লাইক এই যে এখানে দেখো কি আছে? নিয়ন আছে। এরকম কি হইতে পারে? হিলিয়াম হইতে পারে, তো হিলিয়াম হইতে পারে, তারপরে আর্গন, এগুলা সব কি? 1.67। দ্বিপরমাণুকের ক্ষেত্রে কি হইতে পারে ভাই? দ্বিপরমাণুকের ক্ষেত্রে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, তো এইরকম হবে, ঠিক আছে? আর ত্রিপরমাণুকের ক্ষেত্রে এই যে কার্বন ডাই অক্সাইড,
তারপরে এরকম যা যা আছে আর কি, যেগুলোর ক্ষেত্রে 3টা করে পরমাণু থাকবে। তো এখানে তাহলে কি আছে, জাস্ট নিয়ন। নিয়নের ক্ষেত্রে কত, 1.67। ওকে ওকে, দেখো কত ইজি ইজি কোশ্চেন আসছে। এখন দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, যে কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত। কোথায়, কার্নো চক্রে। কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত। তাহলে আমরা কি জানি ভাই, কার্নো চক্র এটা কি সাইক্লিক প্রসেস নাকি নন সাইক্লিক প্রসেস? কার্নো চক্র হচ্ছে সাইক্লিক প্রসেস, অথবা প্রত্যাবর্তী প্রক্রিয়া, অথবা প্রত্যাগামী প্রক্রিয়া, মানে একটা সাইকেল সম্পূর্ণ করতেছে, ঠিক আছে। আর সাইক্লিক প্রসেসে এনট্রপির মান অলওয়েজ স্থির থাকে অথবা শূন্য থাকে। আমি কি বললাম, সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস অথবা প্রত্যাবর্তী প্রক্রিয়া, অথবা চাক্রিক প্রক্রিয়া, অথবা প্রত্যাগামী প্রক্রিয়া। এখানে কি থাকে, এনট্রপি, এনট্রপি স্থির, এনট্রপি স্থির অথবা শূন্য হয়। এর ঠিক উল্টা প্রক্রিয়া যেইখানে আর কি এই এনট্রপি বৃদ্ধি পায়। উল্টা প্রক্রিয়া বলতে কি, আগে এটা লিখে দেই, এনট্রপি বৃদ্ধি পায়, এনট্রপি বৃদ্ধি পায়। এখন উল্টা প্রক্রিয়া কি বলছি ভাই, উল্টা প্রক্রিয়া, উল্টা প্রক্রিয়া মানে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের এর যদি উল্টা টার্ম ইউজ করি তাহলে কি হবে, নন সাইক্লিক প্রসেস। প্রত্যাবর্তী এটা কি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপরে চাক্রিক প্রসেস এটা কি, অচাক্রিক প্রসেস। তারপরে প্রত্যাগামী প্রক্রিয়া এটা কি, অপ্রত্যাগামী প্রক্রিয়া। মানে সবগুলাতে অ লাগাই দিবে, ঠিক আছে। আর সাইক্লিক প্রসেসে নন। তো এই যে উল্টা প্রসেস, এই উল্টা প্রসেসে কি হবে, এনট্রপি বৃদ্ধি পাবে। আর এই সকল প্রক্রিয়াতে সেটা কি হবে, এনট্রপি স্থির বা শূন্য হয়। আরেকটা স্থির হয়, সেটা কি, রুদ্ধতাপীয়তে। এটা মনে রেখো, রুদ্ধতাপীয়। তো তাহলে এখানে কি বলছে, কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন। কার্নো চক্র কি, এক ধরনের সাইক্লিক প্রসেস। এটা কি প্রসেস, সাইক্লিক প্রসেস। তো সাইক্লিক প্রসেসে এটা কি হবে, এটা হবে কি, শূন্য বা স্থির, ঠিক আছে। তারপরে দেখো, একটি গাড়ি চলতে থাকলে তার তার টায়ারের ভিতরে কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে। কি বলছে, যে একটি গাড়ি যদি চলতে থাকে তাহলে কোথায়, তার টায়ারের ভিতরে, ঠিক আছে, তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটা কি, অনেকেই এটা আমরা ভুল করে ফেলি, এটা আমরা রুদ্ধতাপীয় দিয়ে দেই, ঠিক আছে। এটা কিন্তু রুদ্ধতাপীয় হবে না, এটা কি হবে, এটা হচ্ছে ধ্রুব আয়তন প্রক্রিয়া হবে। এটা কি হবে, ধ্রুব আয়তন প্রক্রিয়া হবে। আমরা রুদ্ধতাপীয় কেন কেন দেই বা কখন দিব, যদি এইখানে বলে যে ধরো হঠাৎ বা আকস্মিক, আচ্ছা আকস্মিক, আকস্মিক ভাবে এই টার্ম দুইটা যদি ইউজ করা থাকে যে এইখানে, সেটাই কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, যেমন এইখানে ধরো বলে দিল যে একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভেতর বা তার টায়ার হঠাৎ ব্লাস্ট হইলো, অথবা হঠাৎ ফুটো হইলো, বা হঠাৎ আর কি, বা আকস্মিক ভাবে ব্লাস্ট হইলো। তো এই যে হঠাৎ বা আকস্মিক বা যে দ্রুত আর কি চেঞ্জ হইছে, এই প্রক্রিয়া, এই টার্ম যখনই থাকবে সেটা কি হয়ে যাবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে যাবে। তাহলে এইখানে যেহেতু এই টার্মটা নাই, তাহলে সেটা কি, ধ্রুব আয়তন প্রক্রিয়া। এই দুইটা হইলে আকস্মিক, আকস্মিক বানান,
তোমরা দেখে নিও তো, এটা আকস্মিক অথবা দ্রুত, এটা হলে কি হবে, রুদ্ধতাপীয়। ওকে, তারপরে দেখো কি বলছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, আবার ত্রুটিপূর্ণ থার্মোমিটার আসছে, তাহলে কি একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু। এখন আমি আর ফর্মুলা ওই পুরাটা দেখাবো না, জাস্ট দেখাবো যে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা। বরফ বিন্দু কত, 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু কত, 90 ডিগ্রি সেলসিয়াস। যখন এ থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, তখন ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত। এটা দেখো কত সালের কোশ্চেন, এটা হচ্ছে 2021-এর কোশ্চেন, ঠিক আছে। তো এইখানে কিসের মান চাইছে পরে, তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত, ঠিক আছে। আমরা যদি একাডেমিক হইতো তাহলে কি করতাম, ত্রুটিপূর্ণ থার্মোমিটারকে ফার্স্টে আগে আমি সেলসিয়াস স্কেলের ত্রুটিপূর্ণ বের করতাম, তারপরে সেই সেলসিয়াস স্কেলের সেই ত্রুটিপূর্ণ মাপটাকে ইউজ করে আমি সেটা ফারেনহাইটে কনভার্ট করতাম। কিন্তু এখন আমার এটার দরকার নাই, আমি সূত্র ফার্স্টেই দেখাই দিছি যে 3টা থার্মোমিটারের সাথে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সম্পর্ক রিলেটেড। তো এইখানে যেহেতু ফারেনহাইট স্কেল আছে, আমি জাস্ট ওইখান থেকে ফারেনহাইট স্কেল আর ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মান মানে সূত্রটা ইউজ করব। তাহলে কি বললাম, সেখান থেকে আমি কি ইউজ করব, ফারেনহাইট স্কেল আর ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্কেল। ফারেনহাইট স্কেলটা কি, F-32 ডিভাইডেড বাই 180। ত্রুটিপূর্ণ থার্মোমিটারেরটা কি, টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস, ঠিক আছে। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব, তাইলে এখান থেকে বের করতে পারবো। এখানে আমার আবার সেলসিয়াসের বের করে তারপর সেটা আর কি ফারেনহাইটে বের করতে হবে না। তাহলে দেখো এখানে টি আইস কোনটা, এইটা হচ্ছে টি আইস, এইটা কি টি স্টিম, আর এইটা হচ্ছে আমার টি। আমার এখন এখান থেকে বের করতে হবে কি, এফ। তাহলে দেখো এফ মাইনাস 32 বাই 180, টি এর মান কত এখানে দেওয়া আছে 52 মাইনাস আইস বিন্দুতে কত 5, টি স্টিম বিন্দুতে কত 99 মাইনাস 5, তাই তো। তাহলে এফ মাইনাস 32 বাই 180 ইজিক্যাল টু 52 থেকে 5 বাদ দিলে কত হয় 47, 99 থেকে 5 বাদ দিলে কত হয় 94। দেখো কত একটা সুন্দর একটা আর কি মান চলে আসছে। 47 দিয়ে এটাকে আমি কাটলে কত হবে 2, তাহলে এখন 2 দিয়ে আমি এটাকে গুণ করে দেই, 2f মাইনাস 32 এর সাথে 2 গুণ করলে কত হয় 64, আর 180 কে যদি আমি ওই পাশে পাঠাই 180। এখন দেখো এই পাশে আছে কত 64, ওই পাশে আসছে 180, তো এটার সামনে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে প্লাস হবে। তো আমার তো এটা আবার দেখানোর দরকার নাই যে ওই পাশে যা প্লাস হচ্ছে, আমি কি করব এটা আর না দেখিয়ে কি করব, জাস্ট ডিরেক্ট আমি বসিয়ে দিব। তাহলে 2f ইজ ইকুয়াল টু 64 আর এই পাশে 180, তাহলে 4 4 6 আর 8 প্লাস করলে কত হয় 4, মানে 14 হয়, সেখান থেকে 4 লিখছি, আর হাতে থাকলো কত 1 1 1, এখানে কত হবে 2। তাহলে এখন f এটার সাথে যদি 2 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে কত হবে 122 ডিগ্রি ফারেনহাইট। তোমরা যারা একাডেমিকে করে আসছো তারা এইভাবে কি করতে, ফার্স্টে আগে এইখান থেকে সেলসিয়াসের ফর্মুলা ইউজ করতে, সেলসিয়াসের ফর্মুলা ইউজ করে সেখানে সেলসিয়াসটা বের করতে, যে সেলসিয়াসে সেই ত্রুটিপূর্ণ মাপটা কত, তারপরে সেটাকে ফারেনহাইটে কনভার্ট করতে। যদি তোমাদের ডাউট হয় যে ভাই এভাবে ডিরেক্ট ফারেনহাইট বসাইলে যদি না হয়, তোমরা চাইলে একটু এইভাবে লেন্দি ভাবে নিজে প্র্যাকটিস করে দেখতে পারো যে আসলেই কি ঠিক হয় কিনা, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কি বলছে, একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয়নি, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে। তাহলে এটা কি, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। কি বলছে যে একটি পদার্থে ফার্স্টে আগে কি করছে তাপ প্রয়োগ করছে, ঠিক আছে। একটা পদার্থে তাপ প্রয়োগ করার পর তার তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাহলে নিচের কোন ঘটনা ঘটতে পারে। আচ্ছা দেখো তো, একটা পদার্থে যদি আমি তাপ প্রয়োগ করি বা তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেখানে কোনটার পরিবর্তন হচ্ছে বলতো, সেটার অবস্থার পরিবর্তন হচ্ছে।
ভাই অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে, চলো রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা বরফ, ঠিক আছে, বরফ কি কঠিন কঠিন পদার্থ। তো বরফকে যদি মানে বরফ গলতে শুরু করে কত ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি বলতে পারি হয় সেটা বরফ আছে, নয়তো সেটা পানি আছে, ঠিক আছে। আবার 100 ডিগ্রি সেলসিয়াসে হয় পানি আছে, নয়তো বাষ্প আছে। দেখো তোমরা যারা বুঝার অলরেডি বুঝে গেছো, তাহলে এইখানে কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, বাট এই যে বরফ আর পানি জাস্ট এই অবস্থার পরিবর্তন। তো এটা কি আমি বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস এখানে বরফ থাকতে পারে, আবার এখানে কি থাকতে পারে, পানি থাকতে পারে, ঠিক আছে। আবার 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে পানি থাকতে পারে, আর এখানে বাষ্প থাকতে পারে। এদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না ঠিকই, বাট এদের অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কোন অপশনটা হতে পারে? পদার্থটি অবশ্যই গ্যাস না, গ্যাসেও তোমার হচ্ছে কি হয়, গ্যাসে যদি 101 ডিগ্রি সেলসিয়াসে পানি যদি বাষ্প আকারে থাকে, 110 ডিগ্রি সেলসিয়াসে তার ভিতরে কি আন্তঃআণবিক কণাগুলা কি আরো বেশি জোরে জোরে ছুটোছুটি করতে থাকে, ঠিক আছে। মানে ওইখানে তাপমাত্রা আরো বৃদ্ধি পাইতে থাকে। এরকম তো না যে বাষ্প হওয়ার পরে তার আর তাপমাত্রা কখনো বৃদ্ধি পাবে না, এরকম তো কোনো কথা নাই, ঠিক আছে। তারপরে কি পদার্থটির তাপীয় বৈশিষ্ট্য ব্যতিক্রমধর্মী, এখানে পুরাটাই আর কি এক্সেপশন বলে দিছে। এই যে দেখো পদার্থটির দশা বা অবস্থা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে কি হবে, যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, বাট তার অবস্থা বা দশার ঠিকই পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো? তারপরে দেখো কি বলছে, যে গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে কত। গৃহীত তাপ, বর্জিত তাপ, H1 H2 বলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত। ভাই এটা তো জাস্ট একটা নর্মাল ফর্মুলা, ঠিক আছে। তো এই নর্মাল ফর্মুলাতে আচ্ছা কোন তাপটা বেশি বলো তো, বর্জিত তাপ না গৃহীত তাপ? অবশ্যই বর্জিত তাপটা এটা হচ্ছে কম, আর গৃহীত তাপটা কি বেশি। মানে এখানে বড় কোনটা, বড় হচ্ছে গৃহীত তাপ আর ছোট কোনটা, বর্জিত তাপ। তো ফর্মুলা তোমরা এইভাবে মনে রাখতে পারো, যাদের কনফিউশন হয় পরীক্ষার হলে তারা এইভাবে, ছোট মান ডিভাইডেড বাই বড় মান। ছোট মান কি ভাই? ছোট মান বর্জিত তাপ, কারণ গৃহীত তাপ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর কি তাপ বের হচ্ছে বা তাপমাত্রা বের হচ্ছে, যেটা আর কি ইঞ্জিনে যাচ্ছে, সেখানে কিছু পরিমাণে কাজ করতেছে, কাজ করে হচ্ছে সে আর কি কিছু পরিমাণে অপচয় করতেছে বা তাপ বর্জন করে ফেলতেছে। তাহলে তার অ্যামাউন্টটা কত? কম, গৃহীত তাপের থেকে কম। তাহলে এখানে ছোট তাপ কোনটা? গৃহীত তাপ। তাহলে এইখানে দেখো 1 মাইনাস ছোট তাপ মানে H2, H2 ডিভাইডেড বাই H1, এটাই কই আছে, H2 বাই H1। ওকে ওকে, ডান। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। এখন আমরা কার কোশ্চেন সলভ করব? বাউ এর কোশ্চেন, কিছু কিছু আর কি ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, ঠিক আছে। তো চলো দেখো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এই ম্যাথটা আমরা কিছুক্ষণ আগেই করছি না? এটা পারবা না? দেখো কই কই আসছে, বাউ 20-21, রুয়েট 14-15, রুয়েট 12-13, আবার এটা আসছে কোথায়? এগ্রিকালচার, মানে হচ্ছে এগ্রি ক্লাস্টারে, ঠিক আছে, এগ্রি ক্লাস্টারেও চলে আসছে। তাহলে দেখো বাউর কোশ্চেন গুলা কত ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি বলছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটা সেম ম্যাথই তো করছে, এটার অ্যান্সার কত ছিল? 122 ডিগ্রি ফারেনহাইট। তোমরা এটা চাইলে আবার ট্রাই করে দেখো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংক্রমিত করে আয়তন অর্ধেক করা হলো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায়, এখানে কোনটা ধ্রুব? তাপমাত্রা ধ্রুব, ধ্রুব তাপমাত্রায় সংক্রমিত করে আয়তন অর্ধেক করা হলো। তাহলে কি আয়তনের চেঞ্জ হয়েছে, মানে আয়তন প্রথমে যা ছিল তার অর্ধেক করা হয়েছে। এখানে কি চাইছে পরে? চূড়ান্ত চাপ কত।
ভাই আমরা একটা আর কি সার্বজনীন সূত্র আমাদের মনে আছে না? সলিউশন পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে। জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখো। এই একটা ফর্মুলা মনে রাখলে তোমার কি হবে, এখানে দেখো তাপমাত্রা ধ্রুবক, মানে এইখানে নিচের তাপমাত্রা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে কি থাকলো, পি ভি ইজ ইকুয়াল টু কে। এখন আমার মানে এখানে হলো রিলেশন কার কার ভিতরে, পি আর ভি এর ভেতরে। তাহলে ভিটাকে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে 1/v। হ্যাঁ, তোমরা অনেকেই এটা কিভাবে করবা, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 এইভাবে দিয়ে তারপরে পি এর মান কত ভি এর মান কত বসায় তারপরে ক্যালকুলেশন করবা। এত তো আমার করার দরকার নাই ভাই। আমি এখন অ্যাডমিশনে এমসিকিউ সলভ করতে আসছি, জাস্ট দেখবো যে কোনটা চেঞ্জ আছে আর কোনটার মান বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে কি বললাম, পি এর ফার্স্টে একটা মান ছিল, সেটা কি স্বাভাবিক মান। তার পরবর্তীতে সেখানে আর কি চাপ আর আয়তন স্বাভাবিক, বাট আয়তন পরে অর্ধেক করা হয়েছে। তাহলে এখানে পরিবর্তন কার হবে, পি এর পরিবর্তন হবে। কারণ কি, কারণ এখানে তাপমাত্রা ধ্রুবক, এটা ওরা বলেই দিছে। তাহলে দেখো, তাহলে ভাই আমি এই ফর্মুলা কেন দেখাইলাম, এই ফর্মুলা আমি এজন্যই দেখাইছি কারণ পি এর সাথে ভি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। যদি আমি ভি এর মান বৃদ্ধি করি, তাহলে পি এর মান আমার কি হয়ে যাবে, কমে যাবে। ভি এর মান যদি আমি কমাই, পি এর মান বেড়ে যাবে। এইটুকু তো আমরা বুঝি। তাহলে দেখো, শুরুতে আমি ধরলাম এখানে পি এর মান আছে কত, মানে সরি ধরা না তো, এরাই তো বলে দিছে স্বাভাবিক চাপ। আর স্বাভাবিক চাপের মান কত ভাই, স্বাভাবিক চাপের মান 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। এটা আমাদের জানা, ঠিক আছে। তাহলে এখন দেখো, পি এর এটা কি ছিল, স্বাভাবিক মান। এখন ভি অর্ধেক করা হয়েছে। ভি যদি অর্ধেক করা হয়, এই যে এখানে দেখো ভি অর্ধেক করছি, মানে ভি এর মান কত, হাফ কমাইছি। তাহলে এখানে পি এর মান কি হবে, 2 বেড়ে যাবে। এটা জাস্ট একবার খালি মাথার মধ্যে ক্যাচ করো, তাহলে এরকম কোশ্চেন গুলা যখনই দেখবে তখনই জাস্ট আর কি এইভাবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 কইরা P2 কে এক পাশে রেখে তারপরে পুরাটা এইভাবে চেঞ্জ করতে হবে না। জাস্ট তুমি কোশ্চেন দেখবে আর কোনটার পরিবর্তন হয়েছে সেটা দিয়ে আর কি ক্যালকুলেশন করে ফেলতে পারবে। তাহলে এখানে পি এর সাথে ভি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। যদি ভি কমাই পি এর মান বাড়বে, আর ভি এর মান যদি আমি বাড়াই তাহলে পি এর মান কমবে। তাহলে এখানে পি এর মান কত করা হয়েছে, হাফ করা হয়েছে, মানে অর্ধেক। তাহলে পি এর মান কি হবে, পরবর্তী চূড়ান্ত পি এর মান বা চাপের মান কি হবে, দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে এর সাথে জাস্ট 2 গুণ 1. তাহলে 2 দিয়ে যদি এটাকে আমি গুণ করি 2.02 ইন্টু 10⁵। এতক্ষণ যেটা পেঁচাল পারছি, বুঝতে পারছো কি কাহিনী? জাস্ট আমি ফর্মুলাটা দেখবো যে পি এর সাথে ভি এর রিলেশনটা কি, ব্যস্তানুপাতিক। এখানে কি বলছে, শুরুতে কত ছিল, শুরুতে স্বাভাবিক চাপ ছিল যেটার মান 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। তো এখানে পরবর্তীতে কি কি করা হয়েছে, আয়তনটাকে আমার হচ্ছে অর্ধেক করা হয়েছে, মানে কমিয়ে ফেলছে। তাহলে পি এর মান এখানে বেড়ে যাবে। কত কমাইছে, 1/2 কমাইছে, তাহলে পি এর মান দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে এখানে কি হয়েছে, এই যে দ্বিগুণ, জাস্ট 2 গুণ করে দিছি, আর কিছুই না। তাহলে এটার অ্যান্সার কই, 10⁵ D। ওকে, ডান। তারপরে দেখো কি বলছে, একটি রেফ্রিজারেটর শীতল তাপধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে। কত জুল, কোথায় থেকে, শীতল তাপধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে। উষ্ণ তাপধারে সেটা কত, 600 জুল তাপ শক্তি বর্জন করে। রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ কত। এটা কই আসছে দেখো, 18-19 কোশ্চেন, 18-19 কোশ্চেন। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমরা অনেকেই প্যারা খাই যে ভাই উপরে কি হবে নিচে কি হবে, আমার এত দেখার টাইম নাই। উপরে কি হবে, উপরে হবে সব থেকে ছোট মানটা, আর নিচে কি হবে, কৃতকাজ। কি বললাম, সলিউশন COP ইজ ইকুয়াল টু উপরে কি হবে, ছোট মান, নিচে কি হবে, কৃতকাজ। এখন ভাই ছোট মান মানে কি, আচ্ছা কম তাপমাত্রার মানে শীতল তাপধার এটা কি কম, নাকি উষ্ণ তাপধার এটা কম? অবশ্যই শীতল কম।
তাহলে এইখানে কি হবে, তাহলে আরেকটা কি বলতে পারি, শীতল তাপধার। শীতল তাপধার। ওকে, তারপরে আরেকটা দেখো, এখানে আমি কি বলতে পারি, সে যে তাপ গ্রহণ করতেছে, তাপ গ্রহণের মান বেশি নাকি, সরি, তাপ গ্রহণের মান কম নাকি তাপ বর্জনের মান কম? অবশ্যই তাপ গ্রহণের মান। তাহলে এখানে জাস্ট গ্রহণ লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কি হইতে পারে, ছোট মান অথবা শীতল তাপধার অথবা গ্রহণ, তাপ গ্রহণ। এই যে কোনো একটা, তুমি যে কোনো একটাই মনে রাখো। আমি মনে রাখতাম কোনটা, ছোট মান ডিভাইডেড বাই কৃতকাজ, কারণ জানি ক্যালকুলেশনে যায় আমার ওইখানে আর দেখানো লাগবে না যেটা অ্যাকচুয়ালি কি চাইছে বা কি আমার লিখতে হবে, এটা এমসিকিউ ভাই, জাস্ট আমার দাগাইতে হবে। তাইলে আমি মনে রাখতাম কি, ছোট মান, সব থেকে যে ছোট মান সেটাই এখানে বসবে। তাহলে এই ক্ষেত্রে কি 450 শীতল তাপধার, তাহলে বসাই দিই 450। কৃতকাজ কি তাইলে ভাই, এই যে সে যে বর্জন করছে আর সে হচ্ছে গ্রহণ করছে, মানে এই যে একটা বেশি তাপমাত্রা আর একটা কম তাপমাত্রা, এই দুইটা তাপমাত্রা মিলেই তো সে একটা যন্ত্রে কাজ করছে, তাই না? এই কাজটার মানে হচ্ছে এইটা, মানে 600 থেকে 450 যদি বিয়োগ করি তাহলে সেটাই আর কি কৃতকাজ। 600 মাইনাস 450, তাহলে উপরে থাকলো 450, নিচে 150, এটা দিয়ে কাটলে 3 আছে, হ্যাঁ 3 আছে। তাহলে অ্যান্সার কত, 3। তাহলে আমি কিভাবে মনে রাখবো, ছোট মান ডিভাইডেড বাই কৃতকাজ। আর কৃতকাজ কি, কৃতকাজ হচ্ছে বড় বড় তাপ থেকে ছোট তাপ বিয়োগ, জাস্ট এইটুকুই। আর কৃতকাজের মান যদি এখানে দিয়েই দিত যে এত পরিমাণে সে কাজ করে বা এত জুল সে কাজ করে, তাহলে তো অলরেডি হয়েই গেল ভাই, মান তো দেওয়াই আছে। বাট এখানে যেহেতু দেওয়া নাই, তাহলে আমি কি মনে রাখবো, যে ছোট মান ডিভাইডেড বাই কৃতকাজ, আর কৃতকাজটা হচ্ছে বড় তাপ থেকে ছোট তাপ বিয়োগ। তারপরে দেখো কি বলছে, যে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা হতে পরে তাপে রূপান্তরিত হলো। মানে 2 কেজি ভরের একটা বস্তু, 2 কেজি ভরের একটি বস্তু কত মিটার উচ্চতা, 3 মিটার উচ্চতা, ঠিক আছে, হতে পরে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত? এখানে কিসের পরিমাণ চাইছে, তাপের পরিমাণ চাইছে, মানে কিউ এর পরিমাণ চাইছে। আচ্ছা চলো, এটা এখন আমরা হালকা একটু দেখি থিওরি, যে কার সাথে কিভাবে রিলেটেড। এখানে জাস্ট একটা খালি ফ্লো চার্ট মনে রাখবা, তাইলে এই রিলেটেড যে কোনো কোশ্চেনের আর কি তুমি সলভ করতে পারবা। কি ফ্লো চার্টটা কি, ফার্স্টে এখানে দিবা হচ্ছে গতিশক্তি, এটা তোমরা চাইলে নোট করে রেখে রেখে দিতে পারো, কি কাজে লাগবে। গতিশক্তি, এটা কি বিভব শক্তি, এটা হচ্ছে কৃতকাজ, এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, আর এখানে দিব হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন। তো এটা গতিশক্তি, বিভব শক্তি, কৃতকাজ, এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, এটা হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। গতিশক্তি সমান আমরা কি জানি, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বিভব শক্তি সম্পর্কে আমরা কি জানি, ইপি ইকুয়াল টু এম জি এইচ। কৃতকাজ সম্পর্কে আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আর তাপ কি, ডেল কিউ। অবস্থার পরিবর্তনটা কি ভাই, অবস্থার পরিবর্তন হচ্ছে আমরা সবাই জানি এম এল ভি আর এম এল এফ। তাপমাত্রার পরিবর্তন কি, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এম এস ডেল থিটা। এটা কি লিখলাম ভাই, এই তিনটার সাথেই তোমার হচ্ছে রিলেট, মানে গতিশক্তি ইজ ইকুয়াল টু তাপ, তারপরে বিভব শক্তি তাপ, কৃতকাজ তাপ। তাপ কি, এক ধরনের শক্তি, এটা আমরা জানি। আবার তাপ ইজ ইকুয়াল টু অবস্থার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। ভাই সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার যখন আর কি এরকম কম্বিনেশন আকারে ম্যাথ থাকবে, যে একটা পাহাড়ের চূড়া থেকে পড়তেছে, পইরা তার নিচে মানে পড়ছে, এই ম্যাথ পরবর্তীতে আছে দেখাবো।
তো পাহাড়ের চূড়ায় এক ধরনের তাপমাত্রা ছিল, নিচে আরেক ধরনের তাপমাত্রা। তো এই যে তাপমাত্রার ব্যবধান কত, অথবা কত মিটার থেকে পড়ছে এই রিলেটেড, অথবা একটা মনে করো আমি হচ্ছে এটা আর কি ইঞ্জিনিয়ারিং টাইপে বা একটু অ্যাডভান্স লেভেলে আসে, যে আমি হচ্ছে বন্দুক থেকে গুলি করছি, এই যে গুলিটা বের হইছে দেয়ালে যায় আঘাতপ্রাপ্ত হইছে, ঠিক আছে, আঘাতপ্রাপ্ত হয়ে সে কিছু দূর ভিতরে ঢুকছে, এই যে সে ঢুকার মুহূর্তে তার তাপ কত, অথবা তার পরবর্তীতে তাপ কত হবে, বা তার তাপমাত্রার পার্থক্য কত, এই রিলেটেড যত ম্যাথ আছে সেটা আমি এভাবে বের করতে পারবো। এই যে গুলি যে আমি ছুড়ছি বন্দুক থেকে, এইখানে কি তার একটা বেগ ছিল, বেগটা পর তাপে কনভার্ট হয়েছে, এই যে ½ mv², ½ mv²=ms ডেল থিটা, এই ফর্মুলা। আবার এই যে এইখানে যে ম্যাথটা আছে দেখো, 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা হতে পরে পরে এই যে তাপের যে পরিবর্তন হয়েছে, তাপের যে পরিমাণ, সেটা আমি কিভাবে লিখতে পারি, ∆Q=mgh, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি এটাই অ্যাপ্লাই করব। কোন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, ∆Q=mgh, বিভব শক্তির সাথে রিলেট করতে পারতেছি। তাহলে এম এর মান এখানে কত, 2, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত, 3 মিটার, 3 মিটার। এখন দেখো এখানে কিন্তু ক্যালোরিতে হিসাব আছে, তাহলে আমরা কি জানি 1 ক্যালোরি = 4.2 জুল। তাহলে এই জুলটাকে যদি আমি হচ্ছে ক্যালোরিতে নিয়ে যাইতে চাই, তাহলে 4.2 দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। এখন দেখো এটা আমি কিভাবে ক্যালকুলেশন করতে পারি, হ্যান্ড ক্যালকুলেশন আমি কিভাবে করব, আমি ধরো মনে মনে ধরে নিছি 9.8 কে আমি 10 ধরছি, আর 4.2 কে আমি 4 ধরছি, ঠিক আছে। চলো কি বললাম, 2 ইন্টু 9.8 কে আমি 10 ধরছি, আর এইটাকে নিচে 4.2 কে আমি 4 ধরছি। ফার্স্টে 2 দিয়ে আমি যদি এইটাকে কাটি 5, আবার এই 2 কাটা যায়, তাহলে কত, 3 5 15, 15-র কাছাকাছি কোন মান আছে, কোনটা আছে, এই যে এইটা 4.01 ক্যালোরি। এভাবে হ্যান্ড ক্যালকুলেশন ধরে ধরে করতে হবে, বুঝতে পারছো। তারপরে দেখো কি বলছে, এই যে দেখো এই ম্যাথটা আমি কিছুক্ষণ আগেই করাইছি না, অ্যান্সার কি, এটার ফর্মুলা কি ছিল, ফর্মুলা হচ্ছে জাস্ট উপরে ছোট মান নিচে কৃতকাজ। আর কৃতকাজটা কি, কৃতকাজ হচ্ছে বড় বড় যেই তাপ, বড় তাপ থেকে ছোট তাপের বিয়োগ। আশা করি পারবা, এটার অ্যান্সার 3 ছিল। তারপরে এই যে এই ম্যাথটাও আবার আছে, স্বাভাবিক চাপ তাপ, এই চাপে আর কি স্বাভাবিক চাপ ফার্স্টে ছিল, পরবর্তীতে অর্ধেক করা হয়েছে, তাহলে কি হবে, চাপের মান কি দ্বিগুণ হয়ে যাবে, জাস্ট 2 গুণ, ওকে। তারপরে দেখো নেক্সট এই ম্যাথটাও তো আবার আসছে, তাহলে এই ম্যাথও আবার পারবো না, যে 2 কেজি ভরের একটি 3 মিটার উচ্চতা হতে পারে, তো এইখানে তাপের পরিবর্তন কত হয়েছে, মানে ওই যে হ্যান্ড ক্যালকুলেশন দেখাই তো দিলাম, এই ম্যাথ তো করাইছি। আসো এখন এই ম্যাথটাতে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানি, কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত কেজি পানি, 1 কেজি পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত এনট্রপির পরিবর্তন হয়। এটা কবে আসছে, 17-18-তে, সেই সময় হচ্ছে ক্যালকুলেটর ইউজ ছিল। তো দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত এনট্রপি, তাহলে এখানে কিসের মান চাইছে, এনট্রপির মান চাইছে। এনট্রপির আমরা ফর্মুলা কি জানি, সলিউশন dS = dQ/T। এই যে দেখো dQ সমান আমরা আবার কি লিখতে পারি, অবস্থার পরিবর্তনের জন্য mLF or mLV, আর আরেকটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের জন্য কি ms ডেল থিটা। তাহলে এইখানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করছে, মানে এখানে আমার তাপমাত্রার পরিবর্তন হয়নি, এখানে কিসের পরিবর্তন হয়েছে, এইখানে আমার অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এইখানে কি হবে, mLV হবে, mLV/T। ভাই আমাদের অনেকের প্যারা খাই mLV মানে এলভি আর এলএফ এর মানটা মনে রাখার জন্য। তো চলো এটাই আগে তোমাকে আমি দেখাই যে এলভি আর এলএফ কোনটার মান কি। তো আমরা এইটা জানি যে 3.36
তারপরে এখানে 4টা যদি আমি মান মনে রাখি, ইন্টু 10⁶, আরেকটা হচ্ছে 2.26, 10⁵, কোনটার সাথে কি হবে আর কার মান কোনটা, এইটা আমাদের অলওয়েজ কনফিউশন থাকে। তো চলো আমি যেভাবে মনে রাখি তোমরা চাইলে সেভাবে মনে রাখতে পারো। এখন আমি বলি কিভাবে মনে রাখি। এল এফ, এফ মানে কি 4, 4-এর কাছাকাছি না? তাহলে 4-এর কাছাকাছি এই দুইটার মধ্যে কোনটা বলতো? 3.36, 3.36 এইখানে যাবে, তাহলে এটা কি হবে 3.36। আর এল ভি, ভি ফর আমরা কি জানি বলতো? ভি ফর ভি, এই যে এটা আঙ্গুল দিয়ে আমরা 2 দেখাই না, এই 2, 2 মানে কত? এটাকে আমরা ভি সাইন বলি না? ভি সাইনে কত সংখ্যা? 2 সংখ্যা। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু 2.26। তাহলে এটা কি লেখা যায় এইখানে, মানে এল ভি ইজ ইকুয়াল টু 2.26। এখন প্রশ্ন হলো যে 10⁶ কার সাথে যাবে? দেখো এটা মনে রাখতে পারো তোমরা এইভাবে যে 10⁶ বড়, এখন এই দুইটার মধ্যে যেটা ছোট তার সাথে যাবে 10⁶। তাহলে ছোট কোনটা? এইটা 10⁶, তাহলে 10⁵ যাবে এর সাথে। তাহলে কি দাঁড়াইলো? এল এফ, এফ ফর 4, মানে 4-এর কাছাকাছি যে এই মান সেটা এইখানে হবে। আর যেটা হচ্ছে ভি, ভি ফর এই যে 2.26 ভি এর সাথে। এখন যার মান ছোট তার সাথে যাবে বড়টা, আর যার মান বড় তার সাথে যাবে ছোটটা। এখানে বড় বড় কোনটা? 3.36, তাহলে এর সাথে কোনটা যাবে? ছোটটা যাবে, মানে 10⁵। আবার 2.26 এর সাথে কোনটা যাবে? 10⁶, বড়টা। ঠিক আছে, তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। তাহলে এলভি, এলভি এখানে এম এর মান কত দেওয়া আছে ভাইয়া? এম এর মান দেওয়া আছে 1। এলভি কত? এলভি তাহলে যে ভি, ভি 2.26 ইন্টু 10⁶। আর টি, টি কত? 100°C তাপমাত্রা, তাহলে সেটাকে আমি যদি কেলভিনে নেই তাহলে কত? 3.73। ওকে, এই ক্যালকুলেশনে আমরা অলওয়েজ প্যারা খাই। এখন দেখো আমি কি করব, এখানে এই যে যেই দশমিকটা আছে না, এই দশমিকটাকে আমি এক ঘর এই পাশে নিয়ে আসবো, মানে কি লিখবো? 22.6 ইন্টু, এখন তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে যদি আমি এক ঘর বাড়াই তাহলে এখানে কি হবে? এক ঘর কমে যাবে, তাহলে এটা কি হবে? 10⁵। নিচে কি কি লিখবো? নিচে এটাকে আমি 3 বানাবো, মানে এই যে এখানে ধরো দশমিক আছে, সাপোজ 0.00, এই দশমিকটাকে আমি এইখানে নিয়ে আসবো 3.73। তাহলে এখানে আমি কয় ঘর সামনে আনছি? 2 ঘর, তাহলে 10⁵2। এখন দেখো 10⁵2 দিয়ে এটাকে কাটলে 10⁵3 হয়। এই 3.73 কে যদি আমি মনে মনে 4 ধরি, মনে মনে আমি 4 ধরলাম, 4 হইলে এটার ভিতরে কি হয়? কয়বার যায়? 4 6 24, মানে ধরো 6 এর মতো যায়। বাট এখানে যদি আমি 3 ধরি, দেখো 3 ধরলে কি হবে? 3 ধরলে এইটার ভিতরে কয়বার যাবে? 6 7, 3 6 18, মানে ওই 6 বারের মতোই। তাহলে এটা কি হবে? 6 বারের মতোই যাবে। তাহলে আমি কি বলতে পারি যে 3 মানে এই 6 এর আশেপাশে কিছু একটা মান হবে, তাই তো? যদিও এটা আর কি যেই টাইমে আসছিল সেই টাইমে ক্যালকুলেটর ইউজ করা হইতো, তো এইভাবে আমরা আর কি অ্যাজাম্পশন কইরা আর কি এটার হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি। তো এটা কি হবে? এই 6 এর আশেপাশে কিছু একটা, আর 6 এর আশেপাশে বলতে এই 6.05ই আছে, এর থেকে আর হিউজ ডিফারেন্স নাই। তাহলে এটা আমি কোনটা দিব? এই যে এখানে 10⁵ আছে, ঠিক আছে? তাহলে 10⁵ কোনটাতে কোনটাতে আছে? এই যে এইটাতে একটাতে আছে, আর আরেকটা আছে এইটাতে, আর এইটাতে। এর ভিতরে 6 এর কাছাকাছি কোনটা আছে? জাস্ট এইটাই। তাহলে অ্যান্সার কোনটা? এইটা, ঠিক আছে? আশা করি বুঝছো। এইভাবেই হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, তুমি কখনো রিয়েল আর কি ক্যালকুলেশন পাবা না, তোমার এভাবে ধরে ধরে নিয়ে করতে হবে। তো দেখো
ময়মনসিংহ শহরের শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রার পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে এর পার্থক্য কত? এটা আমি ফার্স্টেই দেখাইছিলাম না, যে এই যে একটা ফর্মুলা, del c by 5 is equal to del f by 9 is equal to del k by 5। তাহলে এইখানে কার কার, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। তো এই দুইটার ক্ষেত্রে কি হবে, del c by 5 is equal to del f by 9, জাস্ট এই দুইটা নিয়ে আমার কি কার্যক্রম। তাহলে এইখানে সেলসিয়াসের পার্থক্য কত, 15। ওকে, 15 ডিভাইডেড বাই 5 is equal to del f by 9। তাহলে del f is equal to 15 by 5 into 9। এটা কাটলে কত, 3। 3 9 18, ও সরি 3 9 27, 9 2 18, 27 ডিগ্রি ফারেনহাইট। ওকে, বুঝতে পারছো? চলো চলো চলো, এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, একটি কার্নো ইঞ্জিনে, এই যে কার্নো ইঞ্জিনে আমরা এখন প্রবেশ করতেছি। কার্নো ইঞ্জিনে কত, 600 কেলভিন তাপমাত্রা। কোথায় থেকে হয়, তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে। কত জুল, 1200 জুল তাপ গ্রহণ করে। এবং তাপ গ্রাহকে কোথায়, তাপ গ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? তাপ গ্রাহকের তাপমাত্রা কম না বেশি বলতো, কম। ঠিক আছে, তো এটার কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, সলিউশন Q1 divided by Q2 is equal to T1 divided by T2। এখন আমি যদি Q1 কে যদি আমি ছোট ধরি, তাহলে T1 কে আমার কি ছোটই ধরতে হবে। তাহলে Q1 এর মান এখানে কত আমি ধরবো, ধরো 300 জুল। 300 ডিভাইডেড বাই Q2 এর মান কত, 1200। ঠিক আছে, T1, তাহলে T1 এর মান আমার বের করা লাগবে, মানে কি তাপ গ্রাহকের তাপমাত্রা বের করা লাগবে। তাপ গ্রাহকের তাপমাত্রা ছোটই হয়, তাই তো, তাপ গ্রাহক, সেখানে কি তাপমাত্রা কি বর্জন হয়। তাহলে T1 ডিভাইডেড বাই T2, T2 এর মান কত দেওয়া আছে, 600। তাহলে আমার T1 এর মান বের করতে হবে। T1 ইজ ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 1200 ইন্টু 600। তাহলে 6 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 150 কেলভিন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত, 150 কেলভিন। ওকে, তারপরে দেখো নেক্সট, দেখো সেম ম্যাথই আমরা ফার্স্টে একবার করছি, সেখানে কত ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ, 1 কেজি পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করে। আর এইখানে কি আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে। এখানে কিসের পরিবর্তন হয়েছে, জাস্ট অবস্থার পরিবর্তন হয়েছে ভাইয়া, এইখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হয় নাই। তাহলে এটা আমরা কি দিয়ে করব, এল এফ নাকি এল ভি, এটাও আমাদের ভিতরে কনফিউশন হয়ে যায়। এটা থেকে মনে রাখতে পারো যে এল এফ, এফ ফর ফ্লুইড আর ভি ফর ভেপার। তাইলে এই যে ফ্লুইড মানে তরল, যখন কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে তখন আমরা ফ্লুইডটা ইউজ করব, আর ভেপার কখন ইউজ করব, যখন সেটা বাষ্পে পরিণত হয়। তো তাহলে এইখানে কঠিন থেকে কিসে পরিণত হচ্ছে, তরলে পরিণত হচ্ছে, তাহলে এখানে এল এফ। ওকে, তাহলে চলো দেখি ফর্মুলাটা। ফর্মুলা আমরা কি জানি, এখানে কি 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 চাইছে দেখো তো, তাপের প্রয়োজন চাইছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার এনট্রপি চাই নাই, তাহলে এটা আমার আরো ইজিলি করতে পারবো, এখানে আমার টি দিয়ে ভাগ করা লাগতেছে না। তো এরকম ম্যাথই সচরাচর দিয়ে দিবে, যেটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে। তাহলে এখানে কি চাইছে, ডি কিউ অর ডেল কিউ ইজ ইকুয়াল টু এম এল এফ। তাহলে এম এর মান কত, 1 কেজি, 1 ইন্টু এল এফ, এই যে ফ্লুইড, ফ্লুইড এফ ফর কি 4, 4 মানে 4 এর কাছাকাছি কোন মান আছে, 3.36। তাহলে 3.36, এখন এর সাথে কি যাবে ভাইয়া বলো তো, 10 টু দি পাওয়ার 6 যাবে নাকি 10 টু দি পাওয়ার 5 যাবে। তাহলে এইখানে 3.36 এটা হলো 2.26 এর থেকে বড়, তাহলে এখানে কোনটা যাবে, ছোট মানটা যাবে। ছোট মান কোনটা, 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এটা যদি এখন আমি ভেঙ্গে করি, 3 6 1 2 3 4 5, কই 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 কই, এই যে বি নাম্বার।
ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আমরা কোথায় যাচ্ছি? শেরে বাংলাতে প্রবেশ করতেছি। ঠিক আছে, এতক্ষণ আমরা আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেন দেখছি, এখন আমরা শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেন গুলা দেখবো। দেখো এইভাবে ধীরে ধীরে আমরা কি টপ আর কি ইউনিভার্সিটি গুলার কোশ্চেন এই যে অ্যানালাইসিস করতেছি। তো আশা করি এর ভিতর থেকেই আসবে, এর বাহিরে কিছু আসবে না। এখন দেখো কি বলছে, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেল একই সংখ্যা দিবে। এইটা আমাদের একদম কমন কোশ্চেন। দেখো কত জায়গায় আসছে ভাই, জাস্ট একবার দেখো। শেরে বাংলাতে আসছে, বাউতে আসছে, 7-8-এ, 16-17, রিসেন্টও আসছে। ঠিক আছে, তো এখানে তো সবগুলা ইনপুট থাকে না, বাট এটা আসে। তো দেখো সেলসিয়াস আর ফারেনহাইট, এটা আমরা কি করব, মুখস্থ রেখে দিব। এই তিনটা জাস্ট আমরা মুখস্থ রেখে দিব, তাহলে আমরা আরো ইজিলি অ্যান্সার করতে পারবো। ফারেনহাইট কত? -40°। আরেকটা কোনটা আছে? ফারেনহাইট ও কেলভিন, এটা কত? 574 পয়েন্ট সামথিং, 574 পয়েন্ট সামথিং। আর আরেকটা হচ্ছে সেলসিয়াস ও কেলভিন, যেটা কখনোই হয় না। ঠিক আছে, সেলসিয়াস আর কেলভিন কখনোই একই তাপমাত্রা দেয় না, এটা কনফিউশনের জন্য তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো জাস্ট এই তিনটা মনে রাখবে, কি সেলসিয়াস আর ফারেনহাইট কখন -40°তে, তারপরে ফারেনহাইট ও কেলভিন কত 574 দশমিক সামথিং 25 মেবি। সেলসিয়াস আর কেলভিন এরা কখনোই একই তাপমাত্রা দিবে না। তাহলে এটা কি সেলসিয়াস আর ফারেনহাইট, তাহলে এটা কি কত -40°। ওকে, তারপরে দেখো ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ। কি তাহলে এইখানে কোন স্কেল? ফারেনহাইট স্কেল। কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ? সেন্টিগ্রেড স্কেলের কত? পাঠের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা কিভাবে সলভ করতে পারি ভাইয়া? সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ, তাহলে আমরা ফর্মুলা জানি। সলিউশন, আমরা ফর্মুলা কি জানি? আর কোন কোন স্কেল? সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে C/100 = F - 32/180। এখানে শর্ত কি? শর্ত হচ্ছে ফারেনহাইট স্কেলের মান বের করতে হবে, বাট F = আমার কি করতে হবে? 2C। ফারেনহাইট স্কেলের মান সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ। তাহলে এখানে যেহেতু ফারেনহাইট স্কেল আমার বের করতে হবে, তাহলে সেন্টিগ্রেড স্কেলকে আমি চেঞ্জ করব। তাহলে F/2। তাহলে এখানে সেন্টিগ্রেড স্কেলকে আমি চেঞ্জ করে দেই, এটা তো কাটাই যায় 5 আর এটা কত 9, তাহলে F বাই নিচে কত 10, এটা হচ্ছে F - 32/9, তাহলে 9F 10F - 320। দেখো 10F কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে -F, মাইনাস মাইনাস কাটা, তাহলে F = কত হবে? 320 আছে? হ্যাঁ আছে, তাহলে অ্যান্সার পেয়ে গেছি। তারপরে দেখো সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ, বাট আমরা কি করছিলাম? তাপের পরিবর্তন বের করছিলাম। এখানে জাস্ট আমার কি করতে হবে এখন? তাইলে এখন আমার এখানে এনট্রপির মানে ওই যে 273 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথে অনেকেই ক্যালকুলেশনে প্যারা খাও, যেহেতু এটা 14-15-তে আসছে, মানে আগে ক্যালকুলেটর ইউজ করতে দিত, তো ওই টাইমে এটা ইউজ করতে আসছে। আমি এখন তোমাকে আর কি মুখস্থ করার কোনো সাজেশন আমি দেই না, বাট তোমরা চাইলে এই দুইটা মান মনে রাখতে পারো। সেটা কোন কোন মান? একটা হচ্ছে 336 ডিভাইডেড বাই কত 273, আর আরেকটা হচ্ছে
226 ডিভাইডেড বাই 373। এই দুইটা মান তোমরা চাইলে মনে রাখতে পারো। মনে রাখলে কি সুবিধা, এটার মান হচ্ছে 1.230, 1.230 আর এটার মান হচ্ছে 0.605। তো এটা মনে রাখলে কি হবে, তোমরা ক্যালকুলেশন আর কি ইজিলি করতে পারবে। এখানে দেখো কি করতে হবে, জাস্ট এই দুইটা মান তুমি চাইলে মনে রাখতে পারো। যেহেতু এটা আগে এইগুলা কি আগের কোশ্চেন, আগে আসছিল তখন কি ক্যালকুলেটর ইউজ করতে হতো, বাট এখন তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তাহলে এই কোশ্চেন গুলা সচরাচর দেয়ও না পরীক্ষাতে, বাট যদি দিয়ে দেয় এজন্য জাস্ট এই দুইটা মান খালি মনে রাখো। এটা কখন হবে ভাই, এটা যখন হবে কোন ক্ষেত্রে, যখন এল ভি হবে, ঠিক আছে। আর এটা কখন হবে, যখন এল এফ হবে, সরি উল্টা বললাম, এখানে কখন হবে, যখন এটা এল এফ হবে। আর এটা কখন হবে, যখন এখানে এল ভি হবে। তো এই দুইটা জাস্ট মনে রাখতে পারো, তাইলে আর কি ইজি হবে। ভাই এল ভি মানে কিন্তু এই মান না, এল এফ মানে এই মান না। যখন এল এফ হবে তখন এইটা, আর যখন এল ভি হবে তখন জাস্ট এই মানটা মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো, যদি এইটা আমি মনে রাখি তাহলে এই ম্যাথ আমি ইজিলি কিভাবে সলভ করতে পারি, জাস্ট ফর্মুলা বসাই দিব, ডি এস ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। এটা এটা কি মান, ডি কিউ মানে এটা হচ্ছে টোটাল এল এফ বাই টি আর এল ভি বাই টি, এই দুইটা, ঠিক আছে, এই দুইটা সমান এইটা। ওকে, তাহলে এম এল এখানে কি ভি হবে না পি এফ হবে, যেহেতু এটা ফ্লুইডে যাচ্ছে তাহলে এল এফ ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান কত, এম এর মান এখানে হচ্ছে 1, এল এফ এফ এর মান কত, তাইলে ভাই এই যে এল এফ বাই টি আমরা কি জানি, এল এফ বাই টি সমান কত, 1.230, 1.230, ঠিক আছে। জাস্ট এই দুইটা যদি আমি মান মনে রাখি তাইলে দেখো আমার ক্যালকুলেশন হয়ে যাবে। 230 ইন্টু কত, আচ্ছা এইটা এই পর্যন্ত রাখছি, বাট এটা কি আসলে এইটুকু না, এরপরে আরো কি আছে দেখো। ফার্স্টে আগে আমি কি লিখবো, 1 ইন্টু এল এফ, এল এফ টার মান যদি আমি লিখে রাখি 2.26 ইন্টু কত, 10⁶, সরি এফ এর মান মানে 3 পয়েন্টের কাছাকাছি, 3.36 ইন্টু 10⁻, কত 5 ডিভাইডেড বাই টি, টি এর মান কত 273। ওকে, এখন দেখো এইটাকে যদি আমি হচ্ছে 336 করি, মানে এই মানের সাথে মিলিয়ে যদি আমি করি তাহলে কি হয়, এখানে 2 ঘর পর দশমিক হয়, তার মানে এখানে আর কি 2টা ঘর এদিকে চলে আসে। মানে কি বলতেছি, যে 336 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 273। এখন দেখো এই যে 336 ডিভাইডেড বাই 273, যার মান কত আমরা জানি 1.230, তাহলে এখন লিখি 1.230 ইন্টু 10⁻³, তাহলে এটা কত আসে 1230, এই যে 1230 পয়েন্ট সামথিং। ওকে, বুঝা গেছে। আমি এই যে ফার্স্টে এখানেই যদি এই এল এফ বাই টি এর মান বুঝাই দিতাম তাহলে তোমরা এই 10⁵ বা এই ক্যালকুলেশনটা বুঝতো না, এই জন্য আবার ভাঙ্গে দেখাই দিলাম যে এইভাবে করে দিবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পার্ট দিবে। এই যে ভাই আমি ফার্স্টে ওই যে 3টা দেখাই দিলাম, কি কি স্কেলের, ফারেনহাইট, তারপরে হচ্ছে সেলসিয়াস স্কেল যেটা -40°, তারপরে এখানে কি আছে ফারেনহাইট আর কেলভিন যেটা 574 দশমিক সামথিং অর 25, এটা। আর আরেকটা কোনটা, যেটা হচ্ছে সেলসিয়াস আর হচ্ছে কেলভিন, সেলসিয়াস আর কেলভিন কখনো একই পার্ট দিবে না। তো এই ক্ষেত্রে কি ফারেনহাইট আর কেলভিন একই একই স্কেল, তাহলে এটা কি দিবে, একই পার্ট দিবে কততে 574.25, মানে 25-এ 25। তারপরে দেখো কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শোষণ করায় এর অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, কৃত কাজের পরিমাণ কত, ঠিক আছে। জাস্ট একটা নর্মাল কোশ্চেন, শেরে বাংলাতে আসছে 12-13-তে।
তাহলে পরিবেশ থেকে সে কত জুল তাপ শোষণ করে? 800 জুল। অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় কত? 500 জুল। কৃতকাজ কত? এটা বের করতে হবে। সলিউশন আমরা কি জানি? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে দেখো এখানে কি কি লিখতে পারি আমি? এখানে কিসের মান চাইছে? কৃতকাজের মান চাইছে। তাহলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ইউ। তাহলে ডেল কিউ এর মান কত এখানে ভাই? কত তাপ শোষণ করে? 800। সংস্থা বা সিস্টেম, বুঝছো? এটা সংস্থা মানে এখানে সিস্টেম বোঝাইছে। তারপরে ডেল ইউ এর মান অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় কত? 500। তাহলে 300 জুল। জাস্ট একটা নর্মাল কোশ্চেন, এটাও পরীক্ষার হলে অনেকে ভুল করে ফেলবে। তারপরে দেখো কি বলছে, একটি প্রত্যাবর্তী ইঞ্জিন 167 ডিগ্রি সেলসিয়াস ও 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর হলে কত কততে কার্যকর? একটা হচ্ছে 167, উপরের তাপমাত্রা 167, নিচের তাপমাত্রা 57। এর সর্বাধিক দক্ষতা কত? ঠিক আছে, এর সর্বাধিক দক্ষতা চাইছে 27। তাহলে চলো 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 এটার ক্যালকুলেশন দেখি কিভাবে করা যায়। ওকে, ফার্স্টে কি বলছে? আচ্ছা, এটা তো আমরা ফর্মুলা জানি, এটা ইজ ইকুয়াল টু কি? 1 মাইনাস উপরে ছোট মান ডিভাইডেড বাই নিচে বড় মান ইন্টু 100%। তাহলে 1 মাইনাস টি2 এর মান কত? 57 আছে। 57 সাথে যদি আমি 273 যোগ করি তাহলে কত হবে বলো তো ভাই? 57 থেকে যদি আমি 27 আগে বের করে নেই, 27-এর সাথে 273 আমি যোগ করলাম, তাহলে কত? সেটা হইলো 300 হইলো। হাতে থাকলো আরো কত? 30। তাহলে 30 যোগ করলে কত? 330। তাহলে উপরে 330, নিচে কত ভাই? তাইলে নিচে থাকতেছে হচ্ছে 67। 67 থেকে আমি 27 যদি বের করে নেই তাহলে কত? 47 থাকে, 147। তাহলে 27 যদি যোগ করি 273-এর সাথে তাহলে সেটা কত হবে? 300। 300 আর ওই পাশে হাতে কত আছে আমার? 140। 140 তাহলে কত? 300 আর 140-এ 440। ওকে, এখন দেখো এটার ভিতরে 11 যায় 3, এটার ভিতরে যায় 4। ঠিক আছে, ক্যালকুলেশন বুঝতে পারছো? 1 মাইনাস 3/4 এইটা। তাহলে 4 1 কি করলাম? 4 যায় এখানে গুণ হইছে, মানে 4 মাইনাস 3, তাহলে 1/4 ইন্টু 100। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 25%। কই 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 কই, এই যে। তারপরে দেখো কি বলছে, একটি কক্ষের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে এর মান কত? আবার দেখো থার্মোমিটারের ম্যাথ। কক্ষের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে এর মান কত? তাহলে দেখো সলিউশন। কক্ষের তাপমাত্রা কত? কক্ষের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার ফর্মুলা কি? C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে 27/5 F মাইনাস 32/9। তাহলে দেখো ফার্স্টে আমি কি করব? আর গুণ করে দেই নাকি? তাহলে 9 দিয়ে যদি আমি 27-কে গুণ দেই, 7 9 কত হয়? 63। হাতে থাকলো কত? 6। 9 2 18, 18 আর 6 কত? 24। এখন এই পাশে আবার কত আসে? 5F মাইনাস 32-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে কত? 5 2 10, থাকলো কত? 1 3 5 15 আর 1 160। এখন দেখো কি হয় ক্যালকুলেশন। আমি এখানে যদি 160 মাইনাস থাকে, এই পাশে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সেটা আমি একবারে করে ফেলি। 5F ইজ ইকুয়াল টু এই দুইটা এখন আমি কি করব? যোগ করব। তাহলে 3 6 আর 4 0, হাতে থাকলো কত? 1। তাহলে 1 আর 1 4, 403। আমার একটা মানে আমার ফোন নাম্বারে 3টা পাশাপাশি ডিজিট, 403। তারপরে F ইজ ইকুয়াল টু 403/5। দেখো তো 5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হয়? 8। 5 5 40। ঠিক আছে, তারপরে 2 ঘর যেহেতু নিছি তাহলে দশমিক লিখে একটা
সরি শূন্য লেখে একটা দশমিক, তাহলে এর সাথে আমি কি করতে পারবো, 30 আকারে, 3টাকে আমি কি 30 আকারে ধরতে পারবো। তাহলে 30 হইলে তাহলে এখানে 6 দিয়ে গুণ করলেই 30, তাহলে 80.6 ফারেনহাইট। ওকে, ওকে ওকে ওকে। তারপরে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা তোমরা নোট করে নাও। প্রথম সূত্র, আচ্ছা 0তম সূত্র থেকে ইউজ করি। 0তম সূত্র, এটা কি রিলেটেড সূত্র? থার্মোমিটার, থার্মোমিটার, ঠিক আছে। তারপরে প্রথম সূত্র, প্রথম সূত্র কি করে? কাজ আর তাপ, তাপ আর কাজের মধ্যে রিলেশন, কাজ ও তাপ এই দুইটার মধ্যে রিলেশন স্থাপন করে। আর এখানে আরেকটা জিনিস নোট করো, এই সূত্র কি? শক্তির নিত্যতা মানে শক্তির নিত্যতা মেনে চলে, ঠিক আছে, শক্তির নিত্যতা মেনে চলে। এই প্রথম সূত্রে তোমার কাজ আর তাপ এই দুইটার মধ্যে রিলেশন ঠিকই রাখে, বাট এটা রূপান্তর করতে পারে না, ঠিক আছে। প্রথম সূত্রে এটা রূপান্তর করা যায় না, এজন্য দ্বিতীয় সূত্র আর কি তৈরি করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে। দ্বিতীয় সূত্রতে এদের রূপান্তর ঘটে। এখানে কি হয়? উচ্চ থেকে নিম্নতে যায়। আর এই প্রেক্ষিতে তোমার কি তৈরি হয়েছে? ইঞ্জিন তৈরি হয়েছে। তাহলে দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র ইঞ্জিন, এটা মনে রাখো। ইঞ্জিন, ঠিক আছে। ইঞ্জিন তৈরি করা হয় কোন সূত্রের মাধ্যমে? দ্বিতীয় সূত্রের মাধ্যমে। তাহলে এটা কি? তাপ আর কাজের মধ্যে সম্পর্ক। শেষ আমাদের শেরে বাংলা। এবার কিসে? সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো চলো এখন আমরা সিলেটে যাই। তারপরে 30 কি বলছে? কার্নোচক্রের তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তৃতীয় পর্যায়ে কি হয়? আচ্ছা, কার্নোচক্রের কয়টা চক্র আছে বলতো, বা পর্যায় কয়টা আছে? 4টা। তাহলে চলো দেখি। কার্নোচক্র পর্যায় 4টি। এখন প্রথম পর্যায়, ঠিক আছে, প্রথম পর্যায়ের ক্ষেত্রে এখানে কি হয়? একটা ইঞ্জিনকে আর কি তাপ গ্রাহকের সংস্পর্শে নিয়ে আসে, যেখান থেকে ইঞ্জিনটা আর কি তাপ নেয়, তাপ নেয়। এটাকে কি বলা হয়? আরেকটা সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। ওকে ওকে ওকে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে এখানে কি? তাপের কোনো আদান প্রদান হয় না। এটা কি? এখানে কি হয়? এখানে জাস্ট তাপমাত্রা কমে যায়। টি দিয়ে আমি লিখলাম, টেম্পারেচার কমে। এখানে এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে আর কি কোথাও থেকে তাপ নেয় না, ঠিক আছে, তাপ নেওয়া হয় না, বাট এখানে টেম্পারেচার কমে, মানে তাপ অপরিবর্তিত থাকে। তাহলে তাপ অপরিবর্তিত থাকে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এটা কি হবে? রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এখানে কিন্তু কাজ ঠিকই হচ্ছে, ঠিক আছে, তাপ ছাড়াও কাজ হচ্ছে। আর কার্নোচক্র বা কার্নো ইঞ্জিন কি? একটা হচ্ছে কাল্পনিক ইঞ্জিন। তার পরবর্তীতে তৃতীয় ধাপে কি হয়? তাপ দেয়। আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, তাপ দেয়, তাপ নেয়, তাপ দেয় অথবা তাপ ছাড়ে, ঠিক আছে। এখানে কি? এটা কি? সমষ্ণ, সরি এটা সংকোচন না, এটা কি হবে? প্রসারণ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে এটা কি? সমষ্ণ
সংকোচন। 4 নাম্বার পর্যায়ে এটা কি, এখানে হচ্ছে টি বাড়ে, মানে টেম্পারেচার বাড়ে। এটা কি হবে, রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, এইটাই হচ্ছে 4টা পর্যায়। তাহলে এইখানে কি হবে, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কি হবে, তৃতীয় পর্যায়ে তাহলে কোনটা হবে, তাপগ্রাহকে তাপ বর্জিত হয়, তাই তো। তৃতীয় পর্যায়ে তাহলে কোনটা হচ্ছে, তাপগ্রাহকে তাপ বর্জিত হয়। ওকে, চলো তাইলে এখন নেক্সটে অক্সিজেন গ্যাস। আচ্ছা, অক্সিজেন কত, এক পারমাণবিক না দ্বিপারমাণবিক? ফার্স্টে আমি দেখা দিছিলাম এক পারমাণবিক দ্বিপারমাণবিক সবগুলোর ক্ষেত্রে। তাহলে অক্সিজেন O2, তাহলে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কত, 1.4। ওকে, এক পারমাণবিক এটার ক্ষেত্রে কি হয়, সরি এটা ত্রিপারমাণবিক, এটা কোনগুলা, কার্বন ডাই অক্সাইড ব্লা ব্লা ব্লা, মানে 3টা পরমাণু আর কি থাকবে। আর এখানে কি হবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, যা যা থাকে। ওকে, তারপরে চলো নেক্সটে কি বলছে, যে একটি কার্নো ইঞ্জিন 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করছে, 230 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করায় এর কর্মদক্ষতা কত। কত কত আছে এখানে, একটা হচ্ছে 230 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কর্মদক্ষতার মান চাইছে, আমরা তো সবাই জানি ফর্মুলা, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তাহলে 1 মাইনাস T2 এর মান কত এখানে ভাই, 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা 273 এর সাথে কি হবে, যোগ হবে। তাহলে 273 এর সাথে যোগ হইলে কত, 300, ডিভাইডেড বাই T1 230 আর 273 যোগ করলে কত, ফার্স্টে যদি আমি 30টাকে 273 এর সাথে যোগ করি তাহলে কত আসে, 303। 303 এর সাথে 200 যোগ মানে কত, 403, সরি 503। 303 এর সাথে যদি আমি 200 যোগ করি তাহলে কত হয়, 503। আর 503 কে আমি ধরে নিলাম 500, তাহলে দুইটা শূন্য কাটা, 1 মাইনাস 3/5, তাহলে উপরে 2 নিচে 5 ইন্টু 100। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটে তাহলে কত, 20, মানে 40%। দেখো 40-র কাছাকাছি না, একবারে কিন্তু 40 এখানে দেওয়া আছে, তাহলে অ্যান্সার কত, 40। তারপরে দেখো কি বলছে, যে একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে, ইঞ্জিনটির দক্ষতা কত। পানির হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক মানে কত ভাই, হিমাঙ্ক মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক মানে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস কার্যরত ইঞ্জিনটির দক্ষতা কত, ইঞ্জিনটির দক্ষতা চাইছে, মানে সলিউশন, এখানে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে 1 মাইনাস T2 মানে, তাহলে T2 কত হচ্ছে, 273। 273 ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক কত হচ্ছে, 373। 373 ইন্টু 100%। দেখো এখন আমার হ্যান্ড ক্যালকুলেশন বা ক্যালকুলেশনের সুবিধার্থে, যেহেতু এটা 13-14 কোশ্চিন, হয়তো ক্যালকুলেটর ইউজ করতে দিত, মানে ক্যালকুলেটর ইউজ করতে দিত ইজিলি। তো দেখো তাহলে আমি ক্যালকুলেটর ইউজ করবো না, তাহলে এখানে আমি হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব, 273কে আমি 300 ধরি আর 373কে আমি 400 ধরি, ঠিক আছে, তাহলে একটা কাছাকাছি হয়তো মান পাওয়া যাবে। 300 ডিভাইডেড বাই 400 ইন্টু 100, 0 0 0 0 কাটা, তাহলে 3/4 মানে 1/4 ইন্টু 100। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কত, 25%, মানে 25% এর আশেপাশে কিছু একটা মান। তাহলে 25 এর সব থেকে কাছের মান কোনটা, 26.8%, এটাই, ঠিক আছে। যেহেতু ওই টাইমে ক্যালকুলেটর ইউজ করা যাইতো, তাহলে একবারে অ্যাকুরেট মানটা পাওয়া যাইতো, বাট ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাইলে আমার কিভাবে বের করতে হবে, এইভাবেই ধরে ধরে নিয়ে করতে হবে। এইটা আর কয়বার দেখাবো ভাই, দেখো কয়বার চলে আসছে এই একটা কোশ্চেন, যে দ্বিপারমাণবিক আমরা কোনটার পাইছি, এক পারমাণবিকের ক্ষেত্রে পাইছি
মানে এক পরমাণুর ক্ষেত্রে পাইছি, দ্বি পরমাণুর ক্ষেত্রেও পাইছি, ত্রিপরমাণুর ক্ষেত্রে একটু কম পাইছি মেবি, মানে পাই নাই। তাইলে আমার কি তিনটাই আর কি মনে রাখতে হবে। সিপি বাই সিভি, এখানে জাস্ট একটু প্যাচ মেরে দিছে, সিপি বাই সিভি। ভাই গামা ইজিক্যাল টু কি আমরা জানি না, গামা ইজিক্যাল টু সিপি বাই সিভি। ঠিক আছে, আমরা কি জানি, গামা ইজিক্যাল টু সিপি বাই সিভি, আর আর ইজিক্যাল টু সিপি মাইনাস সিভি। তাহলে সিপি বাই সিভি ইজিক্যাল টু গামা, আর দ্বিপরমাণুকের ক্ষেত্রে সেটা কত, 1.4। তারপরে দেখো, যে থার্মোমিটারের সাহায্যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপ পর্যন্ত, মানে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়, তাকে কি বলে বলতো, তাকে কি বলে? চলো আমরা দেখি কি বলে যায়। রোধ থার্মোমিটার। ওকে, এটা কি? রোধ থার্মোমিটার। তাহলে এখন দেখো তো ভাই, এটা যদি রোধ থার্মোমিটার হয় তাহলে এটা কত, 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করা গেছে। তাহলে এখন বাকিগুলা কি হবে? থার্মিস্টর কি হবে, তারপরে তরল থার্মোমিটার কি হবে, তারপরে থার্মোকাপল কি হবে? তো চলো এক এক করে আমরা একটু দেখি। থার্মিস্টর, ঠিক আছে, আচ্ছা এটা এখানেই লিখে দিই। থার্মিস্টর, থার্মিস্টরের ক্ষেত্রে কত হয় এটা, -50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস থেকে কত, মাইনাস, আচ্ছা 50 ডিগ্রি সেলসিয়াস, দেড়শো ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ গেলে এটা 200 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ গেলে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এটা কখন, থার্মিস্টরের ক্ষেত্রে। তারপরে থার্মোকপলের ক্ষেত্রে এইটা কখন কত হবে, এইটা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। থার্মোকপলে তোমার অনেক আছে, জে টাইপ আছে, কে টাইপ আছে, আর টাইপ আছে, তো এগুলো টাইপ ভেদে আবার ডিফারেন্স আছে। আর তরল থার্মোমিটার, তরল থার্মোমিটারের ক্ষেত্রে এর হচ্ছে 39 থেকে, এটা হচ্ছে 39 থেকে 357, 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 357 ডিগ্রি সেলসিয়াস। এগুলো আগের ম্যাথ, ঠিক আছে, এগুলো সচরাচর এখন আর দেয় না, বাট তোমরা চাইলে এই কয়টা মনে রাখতে পারো, বাই চান্স যদি দিয়ে দেয় অ্যাটলিস্ট তুমি তো ঠকবা না। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো, যে যদি থার্মোমিটারের সাহায্যে 250 ডিগ্রি মাপা যায় সেটা কি হবে, রোধ থার্মোমিটার। এটা হলো সর্বোচ্চ মাপা যায়। থার্মিস্টরের ক্ষেত্রে কি হয়, -50 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 150 ডিগ্রি সেলসিয়াস। তারপরে তরল থার্মোমিটারের ক্ষেত্রে সেটা -39 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা কত, 357 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ। আর তো থার্মোকাপল বলেই দিলাম 1000 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। ওকে, এখন চলো আরেকটা, 27 ডিগ্রি সেলসিয়াস ও 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বয়ের মধ্যে কার্যরত একটি ইঞ্জিনের কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে এখন দেখো সলিউশন। তাহলে ইটা ইজিক্যাল টু 1 মাইনাস কত, এখন কি আমি আর ফর্মুলা লিখবো না, ফর্মুলা আমি লিখতে লিখতে আমার মুখস্থ হয়ে গেছে ফর্মুলা। তাহলে এখন আমি কি লিখবো, জাস্ট এখানে মানটা লিখবো। এটা কি, এটা হচ্ছে T2 আর এটা হলো T1। এটা অ্যাকচুয়ালি T2 না, এটা আমি কনভার্ট করব, এইটাকে T2 তে কনভার্ট করব আর এটাকে T1 এ কনভার্ট করব। তাহলে T2 এর মান তাহলে কত হচ্ছে, এইখানে 27 এর সাথে যদি আমি 273 যোগ করি তাহলে সেটা কত হয়, 300। আর 227 এর সাথে সেটা কত হয়, 300 প্লাস আরো 200, তাহলে কত, 500। এটা কাটলে আমি কিছুক্ষণ আগেই দেখে আসছি এটার মান কত হয়, 40%। 40%। ওকে, ঠিক আছে। ওকে, দেখো তারপরে, যে কোনো পদার্থের তরল অবস্থার তাপমাত্রা কঠিন অবস্থার চেয়ে কি হবে? ভাই, যে কোনো অবস্থার তরল অবস্থার তাপমাত্রা কঠিন অবস্থার চেয়ে কি হবে, যে কোনো অবস্থায়। দেখো আমি এটা ফার্স্টেও একবার দেখাইছি যে কঠিন কখন হয়,
একটা বরফ, ঠিক আছে, বরফ কি কঠিন পদার্থ, কঠিন পদার্থ সেটা তরলে যদি পরিণত হয় তাহলে কঠিন অবস্থায় তাপমাত্রা কি বেশি না কম? অবশ্যই কম। তরল অবস্থায় সেটা কি বেশি। এটা ধরো বরফের কিউব, ঠিক আছে, এখানে যদি আমি তাপ দেই তাহলে কিছুক্ষণ পরে তো সেটা পানিতে পরিণত হয়ে যাবে। তাহলে এই পানিতে পরিণত হইলো কেন? কারণ সেখানে আমি হচ্ছে তাপ দিছি, তার ভিতরে আন্তঃআণবিক কণাগুলো আর কি ছুটাছুটি বেশি শুরু করছে। শুরু করার ফলে তাদের ভিতরে কি তাপমাত্রা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার ফলে তারা গলতে শুরু করছে, গলতে গলতে পানিতে পরিণত হয়ে গেছে। এটাই তো নাকি? তাইলে এখানে কি হয়েছে? তাপমাত্রার বৃদ্ধির ফলে পানিতে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে তরলের তাপমাত্রা বেশি আর কঠিনের তাপমাত্রা কম। তাহলে কি হবে? যে কোনো পদার্থের তরল অবস্থার তাপমাত্রা কঠিন অবস্থার থেকে বেশি। তারপরে দেখো কি বলছে, যে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তার নাম কি? এগুলো থিওরিটিক্যাল, এটার নাম হচ্ছে হিপসোমিটার। এখন তাহলে আমি যদি বলি যে কোন পদ্ধতি বা কোন যন্ত্রের সাহায্যে নিম্ন স্থিরাঙ্ক মাপা হয়, নিম্ন স্থিরাঙ্কর ক্ষেত্রে তোমরা মনে রাখবে এই পদ্ধতিটা হচ্ছে বরফ পদ্ধতি। জাস্ট এটাই। তোমাকে যদি এখানে আমি লিখে দেই ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক যন্ত্র অথবা পদ্ধতি, এটা হচ্ছে হিপসোমিটার। হিপসোমিটার, ঠিক আছে। আর নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এর ক্ষেত্রে যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে বরফ পদ্ধতি। বরফ পদ্ধতি, ঠিক আছে। তাহলে এটা এটা কি, যে যখন ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা উচ্চ স্থিরাঙ্ক ব্যবহার করা হয় সেটার আর কি যেই যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিপসোমিটার। তারপরে দেখো এন্ট্রপি কি থাকে ভাই? এটা স্থির থাকে, এটা আমি অনেকবারই দেখায় দিছি, ওইখানে থিওরিও দেখায় দিছি। প্রত্যাগামী প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস অথবা চাক্রিক প্রসেস, সেই ক্ষেত্রে এন্ট্রপির মান কি হয়? স্থির থাকে অথবা শূন্য হয়। আর বৃদ্ধি পায় কখন? বৃদ্ধি পায় যখন সেটা অপ্রত্যাগামী প্রক্রিয়া হয়। অপ্রত্যাগামী অথবা নন সাইক্লিক, সাইক্লিক বানানটা দেখে নিও, নন সাইক্লিক প্রসেস। এখন চলো আমরা কোথায় যাব? সিভাসুতে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি। ওকে, দেখো কি বলছে, যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপের মান কত? ঠিক আছে, তাপের মান চাইছে। চলো এখানে আমরা কয়টা প্রসেস দেখি। ফার্স্টে কত? -10 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস। এটা থেকে কি হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হয়েছে। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে, এটা কি? বরফ। তারপরে কোথায় পরিণত হয়েছে? পানিতে। তাহলে এই পর্যন্ত তাপের পরিমাণ কত? আবার এইখান থেকে তাপের পরিমাণ কত? এটা কি? তাপমাত্রার পরিবর্তন, আর এটা কি? অবস্থার পরিবর্তন। দেখো এইখানে ফার্স্টে আগে তাপমাত্রা কত ছিল? -10 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে হয়েছে। বাট এখানে কি অবস্থা কিন্তু সেম ছিল। কি ছিল? এইখানে বরফই ছিল, বাট এইখানে অবস্থা আবার চেঞ্জ, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ms ডেল থিটা, আর এই ক্ষেত্রে হবে mlf। তাহলে এই দুইটা প্লাস। ডেল কিউ ইজ ইকুয়াল টু এইটা। ওকে, এখানে ওজন কত? তাহলে 2। এখন দেখো এস এর মান কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এস এর মান সব জায়গাতে দিয়ে দিবে না। এস এর মান যদি আমি মনে রাখি, একটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, আবার আরেকটা হচ্ছে 2100 সেম জুল পার কেজি পার কেলভিন, আরেকটা হচ্ছে 2000। তো এটা হচ্ছে কি? পানি। এটা কি? বরফ। আর এটা কি? বাষ্প।
ওকে, এটা হচ্ছে আপেক্ষিক তাপের আর কি মান। কার মান কত? পানির ক্ষেত্রে 4200, বরফের ক্ষেত্রে 2100, আর বাষ্পের ক্ষেত্রে 2000। তাহলে এখানে যেহেতু পানি, তাহলে এটা কত হবে? ও সরি, এটা হলো কি বরফ। -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি অবস্থায় আছে? বরফ অবস্থা না? তাহলে এখানে কত হবে? 2100। 2100 ইন্টু ডেল থিটা। পরিবর্তন কতটুকু হয়েছে? তাপমাত্রা 10। তাহলে এই তো গেল 10 প্লাস m2 ইন্টু এল এফ। এল এফ কত? ওই যে 4, 3.36 ইন্টু 10⁵। তাহলে দেখো তো কত আসে এখানে। 10 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 21000। 21000 যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত? 42000। 42000 প্লাস এইটাকে যদি আমি গুণ করি তাহলে কত আসে? 2 দিয়ে 6 কে 3.36 কে যদি আমি গুণ করি তাহলে কত? 2 মানে 6.72। 36 দুগুণ 72 আর 3 দুগুণ 6 ইন্টু 10⁵। তো দেখো আলটিমেটলি কি আসে? 42000 প্লাস এখানে 67, 1 2 3 4 5, 6,72,000। তাহলে এখন এই দুইটা যোগ করলে কত আসে? শূন্য তো 3টা শূন্য এদিকেই থাকলো, তারপরে 2 2 4, তারপরে 7 2 11 1 6 7, 71,000, সরি 7,14,000। 7,14,000। এই তো হয়ে গেল। ওকে, বুঝা গেছে। তারপরে চলো নেক্সট কি বলছে। 10 গ্রাম পানি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে কত ক্যালোরি তাপের প্রয়োজন হয়েছে? তাহলে এটা কি? এখানে আমার কি করছে? এখানে দেখো তো, ফার্স্টে ছিল 4 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তীতে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করছে। এর ভর দেওয়া আছে এখানে একটা, সেটা কি? এম। আর এই যে পরিবর্তন, এটা কি? ডেল থিটা। ডেল থিটা কত এখানে? 10 ডিগ্রি। যেহেতু পরিবর্তন হয়েছে, 14 থেকে আমি 4 মাইনাস করলাম, তাহলে কত? 10। উন্নীত করতে কত ক্যালোরি, মানে এখানে ডেল কিউ এর মান চাইছে, যেটা ক্যালোরিতে হিসাব আমার করতে হবে। তাহলে ডেল কিউ সমান আমরা কি জানি? সলিউশন। ডেল কিউ সমান আমরা জানি এম এস ডেল থিটা। তাহলে এম এর মান কত? এম এর মান এখানে হচ্ছে 10 গ্রাম। আর এস যেহেতু পানি, পানির হিসাব আমরা কত জানি? পানির এস এর মান কত? 4200। 4200 ইন্টু আর কি আছে? থিটা। এটা কত? 10। আর নিচে এই যে এটা কিসে? আমরা কিন্তু এটা বারবার ভুল করে ফেলি। এখানে কিন্তু এই যে গ্রামে আছে, ঠিক আছে? গ্রামটাকে আমার কিসে নিতে হবে? কেজিতে। মানে 1000 দিয়ে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য কাটা। দেখো এটা আমার কিসে বের হইলো? জুলে। তাহলে এখানে যদি আমি হিসাব করি 4.2 দিয়ে ভাগ দেই, তাহলে সেটা আমার কিসে যাবে? ক্যালোরিতে। তাহলে এটা ইন্টু এখানে 10, 4 2 কাটা, তাহলে কত? 100 ক্যালোরি। 100 ক্যালোরি। ওই 100 ক্যালোরি এই যে। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেখো আমাদের লাস্ট ইউনিভার্সিটি, সেটা কি? পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ঠিক আছে? তো চলো, কি বলছে যে তাপগতিবিদ্যার কোন সূত্র কাজে লাগিয়ে তাপ ইঞ্জিন তৈরি করা হয়? এটা আমি ফার্স্টে দেখা দিছি না, যে কোন সূত্র ব্যবহার করে কোনটা তৈরি করা হয়? শূন্যতম সূত্র ব্যবহার করে কি? থার্মোমিটার। থার্মোমিটার। আর প্রথম সূত্র ব্যবহার করে কিছু তৈরি করা হয় না, বাট এটা হচ্ছে কাজ ও তাপের রিলেশন। কিন্তু এটা আর কি রূপান্তর করতে পারে না, জাস্ট এটা খালি সম্পর্কটা দেখায়। আর এটা কি? নিত্যতার সূত্র মেনে চলে। আর দ্বিতীয় সূত্র এটা কি করে? এটা হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন বানানটা দেখে নিও দ্বিতীয় সূত্র ব্যবহার করে। ওকে,
তারপরে দেখো এই যে 240 মিটার উঁচু একটি, আমি ফার্স্টে বলছিলাম না ওই যে একটা যে আমি ফ্লো চার্ট দেখায় দিলাম যে কোনটার সাথে কিভাবে রিলেশন, তো ওইখানে বলছিলাম যে এরকম টাইপের ম্যাচ চলে আসতে পারে। তো কি 240 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষ দেশের তাপমাত্রার পার্থক্য, তাহলে এটা কি জাস্ট আমরা এই ফর্মুলা ইউজ করলেই পেরে যাব, ডেল কিউ ইজিক্যাল টু এম এস ডেল থিটা। ঠিক আছে, তাহলে ডেল কিউ সমান আবার আমরা কি লিখতে পারি, এম জি এইচ, আর এখানে এম এস ডেল থিটা, যেহেতু ভর একই তাহলে ভর কাটা, তাহলে আমার তাপমাত্রার পার্থক্য চাইছে মানে ডেল থিটা চাইছে, তাহলে জি এইচ ডিভাইডেড বাই এস। তাহলে জি এর মান কত 9.8 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 240 ডিভাইডেড বাই এস। এটা কি, এটা হচ্ছে পানি, পানির কত 4200। ওকে, এখন দেখো এই 9.8 কে যদি আমি হচ্ছে কত ধরি, 9.8 কে যদি আমি 10 ধরি, 9.8 কে আমি 10 ধরছি, তাহলে এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, তাহলে এখানে কি থাকলো আর দেখো তো 24 ডিভাইডেড বাই 42। এখন এইখানে একদম ফোকাস দাও, ঠিক আছে, ঠান্ডা মাথায় জিনিসটা ভাবো, এই 42টাকে আমি যদি 48 ধরি, তাহলে এই 24 দিয়ে এটাকে কাটলে কত হয় 2, মানে হাফ, হাফ ইজ ইকুয়াল টু কত 0.5 এইটা হয়। তাহলে এইখানে আমি কি করছি 42কে আমি কিছু মান বাড়াইছি, দেখো তো কোনো কিছু মান মানে যদি আমি বাড়াই, ঠিক আছে, নিচে ব্যস্ত অনুপাতিকে যদি আমি বাড়াই তাহলে অ্যাকচুয়ালি কি হবে কমবে। ঠিক আছে, 48কে আমি কাটছি কত দিয়ে 24 দিয়ে, মানে এখানে হাফ হইছে, বাট এই 24 দিয়ে যদি আমি 42কে কাটতাম, 42 কি 48-এর থেকে বেশি না কম, কম, তাহলে যদি আমি এই কমটাকে যদি আমি কাটতাম তাহলে এখানে আরেকটু কি মান বাড়তো, তাহলে সেটা কি হইতো 0.5 থেকে একটু বেশি হইতো যদি আমি 42কে 24 দিয়ে কাটতাম, তাই না? কিন্তু আমি কাটছি কাকে 48কে, কিন্তু 48 কি আছে না, সেখানে কি আছে 42 আছে, তাহলে 24 দিয়ে যদি আমি 42কে কাটতাম তাহলে 0.5 থেকে একটু বেশি মান পাওয়া যাইতো। তাই তো অপশনে আছে কোথাও 0.5 থেকে একটু বেশি, হ্যাঁ এই যে 0.56 কেলভিন। ওকে, এটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এটা কি আবার করে দিতে হবে, এটা হোমওয়ার্ক থাকলো, এটা শুরুর দিকেই করাইছি একবার। ওকে, তারপরে দেখো কি বলছে, ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। এই যে দেখো তিনটা সূত্রই কিন্তু দিয়ে দিছে যে কোন সূত্র ব্যবহার করে কি আসছে, মানে কোন সূত্রের প্রয়োগ কোথায় তৈরি মানে করছে সেইটা কিন্তু দেয়া আছে। তাহলে এটা আমি বলতে পারবো না যে থার্মোমিটার ব্যবহার করা হয়েছে কোন সূত্রের মাধ্যমে, শূন্যতম সূত্র। ওকে, তিনটার কিন্তু আমি থিওরি ফার্স্টেই দেখাই দিছি। তারপরে এই তো শেষ তোমাদের এই টোটাল কতগুলো কোশ্চিন গেল, টোটাল 45টা কোশ্চিন গেল। তো এই যে সেই তোমাদের টোটাল সলভ করে দিলাম। তো তোমরা যারা যারা এই টোটাল 45টা দেখছো তাদের একটা একটা রিভিশন আর কি, ওভারঅল একটা রিভিশন বা ধারণা হয়ে গেছে। তোমরা যারা আর কি পূর্ণাঙ্গ আর কি কম্প্যাক্ট আকারে রিভিশন দিতে চাও তো আমাদের সাথে যুক্ত হও রিস্টার্ট 3.0 তে। ঠিক আছে, ধন্যবাদ।